ঠিক আছে। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের আজকের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে লাইটিং অর ইলুমিনেশন অর রিফ্লেকশন মডেল। তো লাস্ট যেটা আমাদের চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে আমাদের কালার মডেল, ডিফারেন্ট টাইপের কালার কিভাবে আমরা এক কালার থেকে আরেক কালারে চেঞ্জ করছি, কনভার্ট করছি, এবং কোনটা কালার কিরকম, মেইন প্রাইমারি কালার, এবং ওগুলো কিভাবে কনভার্ট করছি, এগুলো মেইনলি দেখেছিলাম। এখন এই চ্যাপ্টারে আমরা দেখব যে আমরা প্রত্যেকটা পিক্সেলকে যখন কালার করছি সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে করছি। তো প্রত্যেকটা পিক্সেলকে লাইক আমি বলছি যে এই ক্যাটেগরিটাকে আমি হচ্ছে কালার করব, তাহলে এখানকার প্রত্যেকটা পিক্সেলকে যদি আমি অরেঞ্জ কালার করে দেই তাহলে কিন্তু এটা এইরকম একটা শেপ হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের একটা প্লেন 2D একটা, যদিও আমি একটা 3D ধরেন এঁকেছিলাম একটা কেটেল, বাট এটাকে যখন প্রত্যেকটা পিক্সেলকে আমি সেম কালার করে দিচ্ছি, কোনো ভ্যারিয়েশন নেই, তখন কিন্তু এরকম 2D একটা শেপ আমাদের চলে আসছে শুধু পিক্সেলগুলোকে কালার করে দিলে। বাট আমরা তো আসলে এরকম চাইনি। আমরা যেতে মানে বুঝতে চেয়েছি যে আমরা একটা যখন কেটেল দেখবো রিয়েলিস্টিক লাগে, 3D যাতে আমরা বুঝতে পারি। তার মানে আমরা বুঝতে পারছি শুধুমাত্র পিক্সেলকে কালার করলে আমাদের চলবে না, এর সাথে সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লাইটিং। কারণ একটা মনে করেন কেটেল যখন আমি দেখছি কোন দিক থেকে তাকাচ্ছি, এর মনে করেন এর উপরে শ্যাডো পড়ছে কিনা, টেক্সচার, এবং আরো অনেক কিছু আসলে এখানে মাথায় রাখতে হয়। সো এই ইমেজটা দেখেন, এটা পিক্সেল কালার্স উইথ লাইটিং। সো লাইটিং যখন আমাদের এটার উপর পড়ে তখন অ্যাকচুয়ালি এটাকে এরকম লাগে। আর আমরা শুধুমাত্র যদি পিক্সেল কালার করে দিই, প্রত্যেকটা পিক্সেলকে যদি সেম কালার করে দিই, তখন জিনিসটা কিন্তু এরকম জাস্ট 2D একটা, মানে যে বুঝতে পারছি যে একটা কেটেল আছে হয়তো, বা প্রত্যেকটার কোনো ভেতরে কোনো মানে 3D কোনো কিছু আমরা বুঝতে পারছি না, কোনো শেপই অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, জাস্ট আউটলাইনটা এখানে বুঝতে পারছি আর অরেঞ্জ একটা কালার। তো আমাদের এই জন্য মানে আমরা মনে করেন একটা কালার করব, কালারের সাথে সাথে প্রত্যেকটা পিক্সেলকে যে আমি একই কালার করব সেরকম না, অরেঞ্জ করতে বলেছে, বাট দেখেন এখানেও কিন্তু অরেঞ্জের প্রত্যেকটা পার্টে অরেঞ্জের বিভিন্ন বিভিন্ন শেড আছে। তো কোথায় কোন কালারটা দিব রিয়েলিস্টিক লাগার জন্য, সেটা কিন্তু কালারের সাথে সাথে আমার লাইটিং কিভাবে করছে সেটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। সো আমাদের যেখানে এটা বলা হচ্ছে যে লাইটিং অথবা ইলুমিনেশন কাকে বলা হয়, লাইটিং অথবা ইলুমিনেশন বলতে যেটা বলা হচ্ছে দ্য ট্রান্সপোর্ট অফ এনার্জি ফ্রম লাইট সোর্সেস টু সারফেস অ্যান্ড পয়েন্টস। তার মানে লাইট এনার্জি যে আমাদের কোনো একটা সারফেসে বা কোনো একটা পয়েন্টে পড়ছে, তারপর তো আমাদের চোখে পড়ছে, তখনই অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে পাই। কিরকম, আমরা যদি এখানে তাকাই, মনে করেন আমাদের হচ্ছে এটা একটা ঘর আছে, ঘরের মধ্যে এটা একটা ধরেন বল, এটা একটা অবজেক্ট, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট, আমাদের একটা টিউব লাইট আছে। সো টিউব লাইট থেকে লাইট এটার উপরে পড়লো এবং এখান থেকে রিফ্লেক্ট করে এখানে চোখে পড়লো, তখনই তো এই আসলে এই অবজেক্টটাকে দেখতে পাবে। আমরা তো নর্মালি এইভাবেই দেখি যে কোনো লাইট আমার অবজেক্টটাতে পড়ছে, তারপর ওখান থেকে যখন আমাদের চোখে পড়ে তখনই অ্যাকচুয়ালি আমরা অবজেক্টটাকে দেখতে পাই। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা চোখে দেখছি, এই যে ট্রান্সপোর্টেশন বা লাইটিং, এটাই হচ্ছে আমাদের ইলুমিনেশন বলা হয়। যে কোনো অবজেক্টের মধ্যে আমাদের ওটা লাইটটা পড়বে এবং চোখের মধ্যে ওখান থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে যাবে, সেটাই হচ্ছে আমাদের ইলুমিনেশন। এটাকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লোকাল অ্যান্ড গ্লোবাল। লোকাল ইলুমিনেশন বলতে আমাদের লোকাল লাইট সোর্স থেকে আমাদের অবজেক্টের মধ্যে যখন পড়ে এবং ওই লাইটটা যখন আমাদের মধ্যে রিফ্লেক্ট করে চোখে আসে, তখন ওগুলোকে আসলে আমরা বলছি লোকাল ইলুমিনেশন। এবং গ্লোবাল ইলুমিনেশন যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্লোবাল এনভায়রনমেন্টের মধ্যে ডিরেক্ট লাইট অ্যান্ড ইনডিরেক্ট লাইট বোথ সবগুলোকে কম্বাইন করে যেটা আমরা আসলে দেখতে পাই সেটাই হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন। গ্লোবাল ইলুমিনেশনের মধ্যে শুধুমাত্র মনে করেন ডিরেক্ট লাইট যেটা পড়ছে সেটা না, আরো মনে করেন অন্য জায়গা থেকে মনে করেন এই অবজেক্টের মধ্যে অন্য কোনো লাইট আসছে, এখান থেকে কিছু লাইট মনে করে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তো সব কিছু মিলে আসলে আমাদের গ্লোবাল লাইট আসলে বলা হয়। কিভাবে হচ্ছে এবং বাকিগুলো আমরা একটু পরে দেখব। সো লাইটিং অ্যান্ড ইলুমিনেশন মডেলের মধ্যে আসলে আমরা কি বের করতে চাচ্ছি, এক্সপ্রেস দ্য ফ্যাক্টর ডিটারমাইনিং সারফেস কালার অর ইলুমিনেশন ইন্টেন্সিটি। তো এই যে আমি একটা লাইট আমার এই পয়েন্টে পড়লো, এখান থেকে যে রিফ্লেক্ট হয়ে চোখের আমাদের যাচ্ছে, এখানে কতটুকু লাইট রিফ্লেক্ট হচ্ছে, এই ইন্টেন্সিটিটা কত,
এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা এই লাইটিং বা ইলুমিনেশন মডেলের মাধ্যমে ম্যাথমেটিক্যালি দেখব যে কতটুকু লাইট বা কত ইন্টেন্সিটির লাইট চোখে যাচ্ছে, এবং আমরা এটাকে এভাবে দেখছি। তো আমাদের রিফ্লেকশন বা ইলুমিনেশন মডেলের কাজ হচ্ছে এটা। এখন আমরা যেটা দেখি এটার আগে, সেটা হচ্ছে ডিরেক্ট লাইট অ্যান্ড ইনডিরেক্ট লাইট। দুইভাবেই আসলে আমাদের একটা অবজেক্ট থেকে মানে লাইট আসে। তো এটাতে দেখি এখানে কি হচ্ছে, দেখেন এই ঘরটার মধ্যে দুটো অবজেক্ট আছে। একটা হচ্ছে মনে করেন এই বলটা আছে, আর একটা মনে করেন এই যে কিউব যেটা সেটা ধরেন আছে, এই বক্সটা আছে। তো আমাদের চোখে মনে করেন আমি এটাকে কিভাবে দেখব? একটা লাইট সোর্স থেকে ডিরেক্ট এখানে একটা লাইট আসলো, লাইট পড়লো, এবং এখান থেকেই লাইটটা রিফ্লেক্ট হয়ে চোখে গেল, তখন একটা আমি দেখছি। এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট লাইট। কিরকম? ডিরেক্ট লাইট সোর্স থেকে আমার অবজেক্টের মধ্যে পড়ছে লাইটটা, এবং রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে যাচ্ছে, তখন আমি এটাকে দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র যে একটাই লাইট সোর্স এইটুকুই যে আমরা দেখছি সেটা কিন্তু না। দেখেন আমাদের মনে করেন লাইট সোর্স যেহেতু এটা আছে, এখান থেকে মনে করেন এখানেও লাইট যাবে, এই বক্সের উপরেও লাইটটা যাচ্ছে। তারপর মনে করেন এখান থেকে বক্সের উপর লাইটটা এসে, এই লাইটটা এখানে এসে দেখেন এখান থেকে এই জায়গাতে এই বলের উপর রিফ্লেক্ট করলো, এবং বল থেকে আবার রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসলো। সো এই যে এই লাইটটা, দেখেন এই লাইটটা এসেছিল কোথা থেকে? ডিরেক্টলি সোর্স থেকে আমার অবজেক্টের মধ্যে পড়েছে, এবং এই লাইটটা যখন আমার বলের মধ্যে কখন আসলো? ডিরেক্ট সোর্স থেকে কিন্তু আসেনি, অন্য একটা অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে আমার এই যে বলের মধ্যে এসেছে, এবং এটা আমার রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসলো। তো এই জিনিসটাকে আসলে বলা হচ্ছে ডিরেক্ট লাইট, অ্যান্ড এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট লাইট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। আমার যখনই সোর্স থেকে কোনো লাইট আমার অবজেক্টে পড়লো, অ্যান্ড ওই লাইটটা রিফ্লেক্ট করে আমাদের চোখে পড়ছে, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট লাইট। অ্যান্ড ইনডিরেক্ট তাহলে কোনটাকে বলা হচ্ছে? কোন একটা সোর্স থেকে আমাদের অন্য অবজেক্টের মধ্যে পড়েছে, ওই অন্য অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে এই অবজেক্টে পড়লো, এবং ওটা আবার রিফ্লেক্ট হয়ে আমাদের চোখের মধ্যে পড়ছে। তো এই যে এই লাইটটা যে আসছে, এটাকে আসলে বলা হচ্ছে ইনডিরেক্ট লাইট। তো আমাদের যখন আমরা চোখে দেখি ডিরেক্ট ইনডিরেক্ট বোথ দুই টাইপেরই হচ্ছে রিফ্লেকশন আমাদের, মানে লাইট আমাদের চোখে এসে আসলে পড়ে। তখন আমরা অবজেক্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং ওই রকম বিভিন্ন ধরনের লাইট একসাথে মার্চ করি মেইনলি আমরা চোখে দেখি। ঠিক আছে? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন? ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট? না ম্যাম। নো ম্যাম। নো মিস। এই যে এখানে আপনি দেখতে পারেন যে ভিউ পয়েন্ট আসলে বলতে বোঝাচ্ছে চোখটাই আমাদের, এটা হচ্ছে লাইট সোর্স। তাহলে কিভাবে পড়ছে? লাইট সোর্স থেকে ডিরেক্ট লাইট অবজেক্টের মধ্যে পড়ছে, অ্যান্ড অবজেক্ট থেকে আমাদের চোখে পড়ছে, আমি হচ্ছে এই অবজেক্টটাকে দেখতে পেলাম। আবার কি হচ্ছে, মনে করেন এখানে আলাদা অন্য একটা অবজেক্ট আছে, লাইট সোর্স থেকে লাইট অন্য একটা অবজেক্টে পড়ছে, ওখান থেকে রিফ্লেক্ট হয়ে ইনডিরেক্ট ইলুমিনেশন এখানে হচ্ছে, দেন ওই লাইটটা আমাদের চোখের মধ্যে পড়ছে, তখন আমরা এটাকে দেখতে পাচ্ছি। সো এইরকম সবগুলোই এটাকে বলা হচ্ছে ডিরেক্ট, আর এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট লাইট। আচ্ছা, কম্পাউন্ড অফ ইলুমিনেশন। কি কি কম্পাউন্ড ইলুমিনেশনের? মেইনলি হচ্ছে দুটো কম্পাউন্ড, একটা হচ্ছে লাইট সোর্স, আর এটা হচ্ছে সারফেস প্রপার্টিস। তো লাইট সোর্স কত দূরে থাকছে, কিরকম, সেগুলোর উপর ডিপেন্ড করছে। আর সারফেসটা কিরকম, আমার যেই অবজেক্টের উপর পড়ছে সেটা কিরকম, সেটার মনে করেন ম্যাটেরিয়াল কিরকম, টেক্সচার কিরকম, এটার উপর আসলে ডিপেন্ড করছে এই ইলুমিনেশনটা কেমন হবে। সো এটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট। তারপর বলা হচ্ছে লাইট সোর্স ডেসক্রাইব বাই লুমিনেন্স অথবা ইন্টেন্সিটি। সো এটাকে ইন্টেন্সিটি দিয়ে বোঝানো হয়। সো ইচ কালার ইজ ডেসক্রাইব সেপারেটলি। মনে করেন ইন্টেন্সিটি আই বলতে আসলে কি বোঝাচ্ছে, যে রেড এর ইন্টেন্সিটি কত, গ্রিন এর ইন্টেন্সিটি কত, ব্লু এর ইন্টেন্সিটি কত। এটা আমরা এর আগে কিন্তু দেখেছিলাম, রেড গ্রিন ব্লু। প্রত্যেকটা কালার কম্পোনেন্টের আলাদা আলাদা ইন্টেন্সিটি কিন্তু আমাকে বের করতে হবে। তো এটা গেল হচ্ছে কালার কম্পোনেন্ট, মানে ইলুমিনেশন কম্পোনেন্ট। আর একটা হচ্ছে আমাকে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটাকে আমাকে ইন্টেন্সিটি আইটা যেটা লাইট সোর্সের সেটা অ্যাকচুয়ালি বের করতে হবে, অ্যান্ড ইচ কালার ইজ ডিসক্রাইব সেপারেটলি। এখন আমি যে বলছি আমার চোখে এখানে লাইট আসছে, এই লাইটটাকে মেইনলি তিন ভাগে ভাগ করা যাবে লাইট সোর্স গুলোকে। কিরকম?
একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, একটা হচ্ছে ডিফিউজ লাইট, আর একটা হচ্ছে স্পটলাইট অথবা স্পেকুলার লাইট। তিন রকম, অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ, আর এটা হচ্ছে স্পটলাইট অথবা স্পেকুলার লাইট। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো যে কোনটাকে কি বলা হয়। ওকে, এর পরেরটাতে যাই। অ্যান্ড এই যে এখানে আমরা দেখলাম যে কম্পোনেন্ট দুই রকম, সোর্স তো আমরা বললাম যে তিন রকমের আছে। এই যে লাইট সোর্স আর সারফেস দুটো জিনিস আছে বললাম যে ইলুমিনেশনের প্রপার্টি, এবং লাইট সোর্সকে তিন ভাগে ভাগ করা যায়, মানে তিন রকমের লাইট সোর্স হতে পারে, অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ অ্যান্ড স্পেকুলার। আর এই যে সারফেস প্রপার্টির আমি একটা কথা বললাম যে কোন সারফেসের মধ্যে পড়ছে এটাও আসলে ম্যাটার করে। তো সারফেস প্রপার্টিরও আসলে টাইপ আছে। কিরকম? একটা হচ্ছে স্পেকুলার সারফেস। স্পেকুলার সারফেস কিরকম? এই যে এটা স্পেকুলার সারফেস হচ্ছে, এক্সাম্পল হচ্ছে আইডিয়াল মিরর। সো স্পেকুলার সারফেস কোনগুলো? আমাদের মনে করেন কোনো একটা সারফেসে এটা মনে করেন আমাদের কোনো একটা সারফেস, এখানে যে অ্যাঙ্গেলে কোনো একটা মনে করেন ইনসিডেন্ট রে পড়ছে, সো যে অ্যাঙ্গেলে কোনো একটা ইনসিডেন্ট রে পড়ছে সেই অ্যাঙ্গেলেই রিফ্লেক্ট করছে। তার মানে আমাদের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই দুটো হচ্ছে সেম। এটা মনে করেন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেল। সো এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেকশন অ্যাঙ্গেল এই দুটো হচ্ছে সেম। কোনগুলোর ক্ষেত্রে হবে? এই যে আমাদের স্পেকুলার সারফেস যেগুলো, সেগুলো সেগুলো হচ্ছে মনে করেন আমাদের একদম স্মুথ যেগুলো সারফেস সেগুলো, আইডিয়াল মিরর বলতে পারেন, তারপর হচ্ছে আপনাদের কোনো ধরনের মেটাল যেগুলো একদম স্মুথ যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের স্পেকুলার সারফেস হয়। সেকেন্ড আরেকটা সেটা হচ্ছে ডিফিউজ সারফেস। ডিফিউজ সারফেস কোনগুলো? যে আমার লাইট সোর্স থেকে এই সারফেসের মধ্যে যখন মনে করেন কোনো লাইট পড়লো, মনে করেন আমি ডিফিউজটাকে এখানে আঁকি। সো ডিফিউজের ক্ষেত্রে কি হচ্ছে যে লাইট সোর্স থেকে আমার এখানে পড়লো ইনসিডেন্ট একটা রে, এবং এখানে দেখেন যে অ্যাঙ্গেলে পড়েছিল সেই অ্যাঙ্গেলই রিফ্লেক্ট করেছে। বাট এটার ক্ষেত্রে যে অ্যাঙ্গেলে পড়েছিল সেই অ্যাঙ্গেলে তো রিফ্লেক্ট করবে না, এবং চারিদিকে আমার রিফ্লেকশন রে গুলো ছড়িয়ে যাবে। এই যে এখানে দেখেন, তো এখানে এই অ্যাঙ্গেল ইনসিডেন্ট রেটা পড়েছে এবং চারিদিকে ও রিফ্লেকশন গুলো ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে আমার ডিফিউজ সারফেস যেটা সেটা। রিফ্লেক্টেড লাইট ইজ আইডিয়ালি রিফ্লেক্টেড টু অল ডিরেকশন ইউনিফর্মলি, চারিদিকে ছড়ায় যায়। এটা হচ্ছে আমাদের ডিফিউজ সারফেস। ডিফিউজ সারফেস কোনগুলো? আমাদের নর্মাল যেগুলো সারফেস আসলে দেখি সেগুলো হচ্ছে ডিফিউজ সারফেস, মানে অত স্মুথ হবে না। মনে করেন আপনি বলতে পারেন কাগজের উপর আমাদের রিফ্লেকশন হচ্ছে, অথবা কোনো একটা চকের উপর, যে কোনো একটা সারফেসের উপর, এগুলো হচ্ছে আমাদের ডিফিউজ সারফেস। সো একটা গেল স্পেকুলার, একটা গেল ডিফিউজ। আরেকটা হচ্ছে আপনাদের ট্রান্সলুসেন্ট সারফেস। ট্রান্সলুসেন্ট সারফেস কোনটা? অ্যালাউ সাম লাইটস টু পেনিট্রেট দ্য সারফেস। এই যে একটা মনে করেন সারফেস আছে এমন যেটার মধ্যে লাইট পড়লো এবং লাইটটা রিফ্লেক্ট না করে ওটার ভেতর দিক দিয়ে কিছু অংশ ধরেন কিছু অংশ রিফ্লেক্ট করতে পারে, এবং ম্যাক্সিমাম অংশই দেখা যায় পেনিট্রেট করে আবার ভেতর দিক দিয়ে চলে যায়। কিরকম? আমাদের নর্মাল যেটা গ্লাস যদি হয়, গ্লাসের মধ্যে যখন লাইট পড়ে বাইরে থেকে দেখেন লাইটটা কিন্তু ভেতরের দিকে চলে আসে, তার মানে কি পেনিট্রেট করে ভেতরের দিকে চলে আসে। অথবা আপনি ওয়াটার এটাও চিন্তা করতে পারেন যে ওয়াটারের উপর যদি কোনো লাইট পড়ে, ওটা কিন্তু উপর থেকে একদম মনে করেন নদীর উপরে বা পুকুরে যদি পড়লো, একদম ওটা যদি কালারটা যদি স্বচ্ছ হয় উপর থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু চলে যায়। তো এই সারফেস গুলো হচ্ছে আপনাদের ট্রান্সলুসেন্ট সারফেস। তো মেইনলি তিন ভাগে ভাগ করা যায়, স্পেকুলার, ডিফিউজ অ্যান্ড ট্রান্সলুসেন্ট। এটা হচ্ছে কিসের ভাগ হলো? সারফেস। তিন রকমের আমরা সারফেস পড়লাম, এবং একটা কি বলছি লাইট সোর্সও কিন্তু তিন রকমের আছে। এখন আমরা তিন রকমের লাইট সোর্স কোনটা কিরকম সেটা একটু দেখে আসি, এবং এটা নিয়ে মূলত আপনাদের পুরো চ্যাপ্টারটা এই তিনটা টাইপের লাইট সোর্স এবং এগুলো থেকে যে লাইট পাবো সেগুলোর ইন্টেন্সিটি ক্যালকুলেট করা নিয়েই আসলে হবে।
এটা একটু আমি একটু এটা রিলোড করি। আচ্ছা, সো আমরা মনে করেন কোনো একটা অবজেক্ট যখন দেখছি সেটার মধ্যে 3 রকমের লাইট হতে পারে এবং 3 রকমের লাইটই অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করব। তো ফর্মস রিফ্লেকশন মডেল বলতে যেটা বোঝায় যে কোনো একটা অবজেক্ট যখন আমরা দেখি বা দেখব, ওটার মধ্যে এই মডেল অনুযায়ী 3 ধরনের যেটা লাইটের টাইপ দেখলাম সবগুলোকে মার্জ করে যে কালারটা পাবো বা লাইট পাবো সেই ইন্টেন্সিটিটাই অ্যাকচুয়ালি আমরা টোটালি দেখব। কি কি? অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ অ্যান্ড স্পেকুলার। প্রথমে দেখি যে আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট যেটা সেটা কাকে বলে। অ্যাম্বিয়েন্ট লাইট, আমি এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো আপনি এটা চিন্তা করতে পারেন, মনে করেন একটা যে কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্টের উপরে আমি কোনো কালার দেইনি, মানে কোনো লাইট দেইনি, জাস্ট মনে করেন আপনাদের ঘরে একটা জাস্ট অবজেক্ট পড়ে আছে অন্ধকারে, আপনি জাস্ট দেখছেন, মনে করেন আহ একদম অন্ধকার কোনো কিছু একটা ওখানে আছে, আপনি পুরোপুরি মনে করেন শেপটা এখানকার কোনো কিছু বুঝতে পারছেন না, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে বলে আপনি মনে করেন কোন শেপে সেটা বুঝতে পারছেন, বাট এখানে আমি কোনো লাইট দেইনি। এখন এটার মধ্যে যদি আমি অ্যাম্বিয়েন্ট লাইট দেই তাহলে কি হবে দেখেন। আপনারা কি কোনো চেঞ্জেস বুঝতে পারছেন? ম্যাম যখন চেঞ্জ করতেছেন তখন একটু চেঞ্জ দেখা গেছিল, যেমন হলো কি হ্যাঁ ডার্ক দেখেন, হইতেছে। একদম ব্ল্যাক ছিল, তারপর আস্তে আস্তে একটু ব্রাউনিশ টাইপের হয়েছে। তো এই অ্যাম্বিয়েন্ট লাইট যেটা, সেটা মেইনলি আমাদের ব্যাকগ্রাউন্ড লাইট, ঠিক আছে? অ্যাম্বিয়েন্ট লাইট কোনো পার্টিকুলার লাইট সোর্স থেকে আসে না, যে পার্টিকুলার ধরেন একটা আমাদের টিউব লাইট জ্বালিয়েছি সেখান থেকে ডিরেক্টলি আমাদের অবজেক্টের মধ্যে পড়ছে, এই রকম না, কোনো ডিরেক্ট লাইট সোর্স থেকে আসে না। কিরকম করে আসে? এটা মনে করেন আমাদের অন্য কোনো ধরনের অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে আসে, বাইরে থেকে কোনো লাইট চলে আসে, ধরেন আমরা কোনো একটা স্টেজে মনে করেন বা একটা সিন সাজাচ্ছি, সো ব্যাকগ্রাউন্ডে একটা লাইট থাকে যেটা থেকে কোনো সোর্স থেকে ডিরেক্টলি আসে না, বাট একটা দেখানোর চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা লাইট থাকে, এটাই হচ্ছে আপনাদের অ্যাম্বিয়েন্ট লাইট। সো অ্যাম্বিয়েন্ট লাইট কি? অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডের যেটা লাইট সেটা, সেটাকে আপনারা কিরকম ভাবে চিন্তা করতে পারেন, মনে করেন আকাশ যখন মনে করেন মেঘলা থাকে, মনে করেন আপনাদের ঘরে কোনো লাইটও জ্বালাননি, তো বাইরে কি হয়েছে, মনে করেন আকাশটা মেঘলা আছে, ঘরে লাইট জ্বালানো হয়নি, ধরেন বিকালের দিকে, তো তখনও কিন্তু লাইট যেটা বাইরে থেকে রিফ্লেক্ট করছে, মনে করেন মেঘলা আকাশে কি ডিরেক্ট সূর্যের আলো তো আপনাদের পড়ছে না, তো তখন কি হয় পুরো ঘরের মধ্যে হালকা ধরনের একটা লাইট চলে আসে, সো ডিরেক্টলি কিন্তু কোনো অবজেক্টের উপর পড়েনি বা ওটা ওখান থেকে কিন্তু আসেনি। সো এই লাইটটা পুরো ঘরে সবগুলো অবজেক্টের উপর আপনি বলতে পারেন কনস্ট্যান্ট একটা লাইট চলে এসেছে এবং এটা কোনো ডিরেক্ট লাইট সোর্স থেকে আসেনি। অথবা আপনি চিন্তা করতে পারেন আহ কোনো ধরেন একদম রাতের বেলা আপনাদের ধরেন কোনো লাইট জ্বালাননি, কিন্তু তারপরেও আপনি কিন্তু বুঝতে পারবেন ধরেন বাইরে কোনো লাইট জ্বালানো আছে বা দূরে কোথাও আছে বা একদম রাতের বেলা, তো কোনো একটা অবজেক্ট আপনার ধরেন রাখা আছে, আপনি অবজেক্টের ডিটেইল বুঝতে পারবেন না, বাট বুঝতে পারছেন যে হ্যাঁ ওখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটার শেপ আপনি এতটুকু বুঝতে পারছেন। সো এই যে একটা লাইট, এটাই কিন্তু আমাদের অ্যাম্বিয়েন্ট লাইট, যে ব্যাকগ্রাউন্ড লাইট যেটা সেটা, এটা কিন্তু কোনো ডিরেক্ট সোর্স থেকে আসে না এবং এটা ইন্টেন্সিটি কিন্তু ওরকম হাইও হয় না, তো আমরা এটা একটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে ধরতে পারি বা কনস্ট্যান্ট অ্যামাউন্ট প্রত্যেকটা অবজেক্টের জন্য এটা একটা সেম। তাহলে আমি এখান থেকে কি বললাম, অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে এটাকে আমরা বলতে পারি একটা ব্যাকগ্রাউন্ড লাইট, এটা কোনো ডিরেক্ট লাইট সোর্স থেকে আসে না এবং এই লাইটটা আমরা মনে করেন কোনো একটা ঘরের জন্য যদি চিন্তা করি বা কোনো একটা এনভায়রনমেন্টের জন্য যদি চিন্তা করি, ওখানে আমাদের সবগুলোর জন্য এই অ্যাম্বিয়েন্ট লাইটটা সেম থাকে।
যে সবগুলো অবজেক্টের উপর সেম একটা লাইট পড়েছে। এইরকমই এই যে এখানে যেটা আমি বললাম, প্রথমে আমাদের কোনো লাইট ছিল না, বাট যখন অ্যাম্বিয়েন্ট লাইট মনে করেন ভ্যালুটা আমি এখানে বাড়াই দিলাম, এখানে আমাদের একটা হালকা ব্যাকগ্রাউন্ডের লাইট চলে আসলো বলে আমরা বুঝতে পারছি ধরেন এটার একটা শেপ আছে, এটা হচ্ছে এই কালারের দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমার অ্যাম্বিয়েন্ট লাইট। তারপরে যেটা আসে, আমি এগুলোকে হালকা পাতলা একটু বলে যাই, তারপরে হচ্ছে ওগুলোর ক্যালকুলেশন এগুলো পরে দেখো। তো দেখেন এখানে দেখেন মনে করেন একটা অবজেক্ট ছিল, আমি জাস্ট বানিয়েছি, কোনো লাইট দেইনি, সেটাকে আমরা এইভাবে দেখছি। এখন এটার উপর যখন আমি অ্যাম্বিয়েন্ট লাইট দিলাম তখন কি হচ্ছে, এটার শেপ কি সেটা কিন্তু জাস্ট আপনি বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডের এটা এবং প্রত্যেকটারই কালার এবং এখানে সেম। এখন ডিফিউজ লাইট বলতে আসলে কি বোঝায়? ডিফিউজ লাইট বলতে বোঝায় একটা ডিরেক্ট লাইট সোর্স আছে, ওই লাইট সোর্স থেকে আপনার অবজেক্টের উপরে কোনো একটা লাইট পড়লো, ওই যে আমরা যতটুকু যা দেখতে পাবো সেটাই হচ্ছে আমাদের ডিফিউজ লাইট। সো ডিফিউজ লাইটের জন্য আমাদের একটা ডিরেক্ট লাইট সোর্স থাকবে এবং এই লাইট সোর্স থেকে আমাদের অবজেক্টের উপর যখন পড়ছে সেই লাইটটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানেও দেখেন আমাদের ডিরেক্ট লাইট মনে করেন এই জায়গায় পড়েছে, পড়েছে বলে এই জায়গাটা কিন্তু আমরা বেশি উজ্জ্বল দেখতে পাচ্ছি। এবং এইগুলো দেখেন, এটা কিন্তু মনে করেন আপনাদের এই কেটলির পেছনের দিকে অথবা এই সাইডের দিকগুলো, এগুলো কিন্তু অতটাও কিন্তু মানে এইগুলোর মতো লাইট কালার না, এগুলো কিন্তু এখন একটু ডার্কার আছেই। কেন? কারণ আমার লাইটটা সোর্স এপাশ থেকে এইদিকে পড়ছে এবং এটা হচ্ছে পেছনের দিকে আছে। তাহলে মনে করেন আপনি সামনে থেকে এটা দেখছেন, তাহলে এই কেটলিটার পেছনের দিকে কালার কি হবে? একদম ব্ল্যাক হবে? না ম্যাম। কি কালার থাকবে? অ্যাম্বিয়েন্ট কালার। অ্যাম্বিয়েন্ট থাকবে। কারণ ডিফিউজ মনে করেন আমার এখানে পড়েছে, যেখানে ডিরেক্টলি যে জায়গায় পড়েছে সেখানে সবচেয়ে বেশি, এবং ওখান থেকে যত দূরে যাচ্ছি দেখেন ওই কালারটা কিন্তু তত মনে করেন কম, ওই লাইটটা কিন্তু তত কম পড়েছে। এবং এপাশ থেকে যখন একদম এই পাশে চলে গেলাম অথবা এই কেটলিটার পেছনের দিকে মনে করেন যদি আমি যাই দেখি, তখন দেখবো শুধুমাত্র আমরা অ্যাম্বিয়েন্ট কালারের জন্য যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু দেখতে পাবো। এটাই হচ্ছে আমাদের ডিফিউজ লাইট, যে আমাদের একটা ডিরেক্ট লাইট সোর্স থেকে একটা লাইট পড়ছে এবং যেখানে ডিরেক্টলি পড়ছে সেখানে সবচেয়ে বেশি দেখবো, এবং ওখান থেকে যত দূরে যাব আমরা কম ওই লাইটটা দেখতে পাচ্ছি, এবং একদম যদি পেছনে যাচ্ছি সেটা বললাম আমরা কোনো লাইট আর দেখতে পাবো না, বা আমরা শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট লাইটের পার্ট যেটা যতটুকু দেখা যায় অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য সেটা শুধুমাত্র দেখতে পাবো। সো অ্যাম্বিয়েন্ট গেল, এটা হচ্ছে ডিফিউজ। তো দুটোকে যদি মার্জ করি আমরা এইরকম টাইপের একটা অবজেক্ট দেখতে পাবো। এখন পর্যন্ত কিন্তু মনে করেন আমরা পুরোপুরি মনে করেন সবকিছু আমরা এভাবে দেখি না। এর সাথে সাথে আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে স্পেকুলার লাইট। স্পেকুলার লাইট বলতে কি বোঝায়? এই যে দেখেন আমার যে কেটলিটা আমি এখানে মনে করেন রেখেছি, এটা তো মনে করেন বিভিন্ন ধরনের মানে ম্যাটেরিয়ালের হতে পারে। যে ধরেন এই কেটলিটা একটা মেটালের হতে পারে, অথবা প্লাস্টিকেরও ধরেন হতে পারে, কোনো ধরনের মাটির হতে পারে। তো একটা লাইট যখন এর মধ্যে পড়লো, যেই জায়গায় লাইট পড়ছে এটা যদি ফিনিশিংটা অনেক স্মুথ হয় তাহলে কি হবে দেখেন, পার্টিকুলার কোনো একটা জায়গায় একটু শাইননেস আমরা দেখতে পারবো। আমরা মেটালের মধ্যে যখন একটা লাইট পড়ে আমরা কি দেখি, যে ওখান থেকে একটু চিকচিক করছে, ওই চিকচিকটা বা ওই শাইননেসটা কি আমরা পুরোটা জায়গায় জুড়ে দেখি নাকি পার্টিকুলার কোনো একটা জায়গায় বেশি দেখি? যেই জায়গায় ডিরেক্টলি লাইটটা পড়ছে ওখানেই কিন্তু আমরা শাইননেসটা দেখতে পাবো, হাইলাইটেড পয়েন্ট যেগুলো আমরা বলতে পারি, সেখানে কিন্তু আমরা শাইননেস দেখতে পারি। এটা কিসের উপর ডিপেন্ড করে, যে আমাদের মনে করেন যেটা ম্যাটেরিয়াল সেটা স্মুথ কত, কোন মেটালের ম্যাটেরিয়ালটা কি, এগুলো সবকিছুর উপর আসলে ডিপেন্ড করে। তো একটা লাইট যখন এখানে পড়ছে এবং আমরা কোন দিক থেকে তাকাচ্ছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট স্পেকুলার লাইটের ক্ষেত্রে। যে আমি ধরেন এই পাশ থেকে তাকাচ্ছি তখন এই জায়গায় এই জিনিসটা চিকচিক করছে, বাট আমরা যখন অন্য দিক থেকে তাকাবো তখন কিন্তু ওটা ডিফারেন্ট দিকে ধরেন ওই শাইননেসটা দেখবো। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আমাদের স্পেকুলার লাইট। আমরা যদি এখানে চলে যাই, দেখেন আমি শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট দিয়েছি, অ্যাম্বিয়েন্টের পর আমি মনে করেন ডিফিউজ লাইটটা দিলাম, এখানে বুঝতে পারছি দেখেন এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট আর ডিফিউজ দুটো হচ্ছে মিক্সড করে এরকম। এখন এর সাথে আমি যদি স্পেকুলার লাইটটা যোগ করি দেখেন কি হয়, দেখেন যে কোনো জায়গায় আমরা যখন এটা ঘুরছে
জায়গায় জায়গায় হচ্ছে আমরা শাইননেস দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমার স্পেকুলার রিফ্লেকশন। এই যে যেটা শাইননেস দেখছি এটা। তো আমরা কোনো একটা যখন অবজেক্ট দেখবো বা আঁকছি এখানে, আমাকে তিনটা মিলেই আমার ইন্টেন্সিটি যেটা সেটা বের করে দেখাতে হবে। অ্যাম্বিয়েন্টের যেটা ইন্টেন্সিটি প্লাস ডিফিউজ রিফ্লেকশনের যেটা ইন্টেন্সিটি যেটা প্লাস স্পেকুলারের যেটা ইন্টেন্সিটি প্লাস। তো তিনটাকে আমি যখন যোগ করব আমি যে ইন্টেন্সিটিটা পাবো সেটা অ্যাকচুয়ালি আমার চোখে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের ফং রিফ্লেকশন মডেলে বলা হয়। যে ফং হচ্ছে উনি একজন রিসার্চার ছিলেন। উনি হচ্ছে এগুলো রিফ্লেকশন মডেল কিভাবে মানে রিফ্লেক্ট করছে এগুলো নিয়ে হচ্ছে উনার রিসার্চ ছিল। পরে ওই রিসার্চটাকে মানে উনার নাম দিয়েই বলা হয়েছে যে ফং রিফ্লেকশন মডেল, যেখানে মেইনলি অ্যাম্বিয়েন্ট লাইট, ডিফিউজ লাইট অ্যান্ড স্পেকুলার লাইটকে মার্চ করে সবগুলো ইন্টেন্সিটিকে মার্চ করে যেটা রিফ্লেক্ট করছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা চোখে দেখি এবং ওই ইন্টেন্সিটিটাই অ্যাকচুয়ালি ক্যালকুলেট করার চেষ্টা করি। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ওভারঅল কি বুঝছি? আমি জাস্ট ওভারঅল ধারণা দিলাম। এরপরে ধরেন আস্তে আস্তে আমরা ম্যাথ দেখবো। এটা নিয়ে কারো কোনো সমস্যা? অ্যাম্বিয়েন্ট, ডিফিউজ অথবা No, স্পেকুলার? ma'am. আচ্ছা, তো অ্যাম্বিয়েন্ট যেটা বললাম যে নো আইডেন্টিফাইবল সোর্স অর ডিরেকশন, কোনো আমরা ডিরেকশনাল বা সোর্স লাইট থেকে এই লাইটটা আসে না। এবং কি বলছে প্রোডাক্ট অফ মাল্টিপল রিফ্লেকশন অফ লাইট ফ্রম মেনি সারফেসেস প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট। তাহলে এই লাইটটা কোত্থেকে আসে? এই লাইটগুলো আসলে আসে অন্যান্য মনে করুন অবজেক্ট অথবা আশেপাশে যে কোনো সারফেস ওগুলো থেকে রিফ্লেক্ট হয়ে আমার ওই অবজেক্টগুলোর মধ্যে পড়ছে, সেগুলোই হচ্ছে মনে করেন আমার অ্যাম্বিয়েন্ট লাইট। কোনো ডিরেক্ট লাইট আমি এখান থেকে পাচ্ছি না। এবং কম্পিটিশনালি ইনএক্সপেন্সিভ, এবং এই লাইটটার পরিমাণ অ্যাকচুয়ালি অনেক কম, সেজন্য হচ্ছে আমরা ইনএক্সপেন্সিভ বলতে পারি, যে খুবই অল্প পরিমাণের এই ব্যাকগ্রাউন্ড লাইটটা থাকে। দুই রকম করে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট, একটা হচ্ছে লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট। গ্লোবালটা কিরকম? যে ওটা আমরা এক্সাম্পল দিতে পারি রিফ্লেকশন অফ সানলাইট ফ্রম সেভারাল সারফেসেস। যে আমি যেটা বললাম যে মনে করেন আপনি শুধুমাত্র সূর্যের আলোর কথা চিন্তা করতে পারেন, আপনার ডিরেক্ট ধরেন কোন একটা অবজেক্টের উপর পড়ছে না, বাট সূর্যের আলো আপনাদের ঘরে কোনো মতো মনে করেন অন্যান্য সারফেসে রিফ্লেক্ট করে কোনো একটা অবজেক্টের মধ্যে পড়ছে, এবং আমরা বুঝতে পারি যে পুরো ঘরে মোটামুটি একটা সিমিলার টাইপের একটা সফট লাইট আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে আমাদের গ্লোবাল অ্যাম্বিয়েন্ট লাইট। এটার ক্ষেত্রে লাইটস এন্টায়ার সিন। এটা লোকাল অ্যাম্বিয়েন্ট লাইট বলতে লোকাল লাইট থেকে যেটা আসে। লোকাল লাইট আমি কোনটা বলছি বা লোকাল সোর্স কোনটা বলছি? রিফ্লেকশন অফ ফ্লুorescent ল্যাম্পস ফ্রম সেভারাল সারফেসেস। ফ্লুorescent ল্যাম্প আপনারা দেখেছেন? যে আগের দিনে ছিল লম্বা লম্বা লাইট যেগুলো অনেক হালকা, বাট ওটা হচ্ছে পুরো ঘরটাকে ধরেন সিলিং এর ক্ষেত্রে অনেক সময় দেওয়া হয় যে পুরো ঘরটাকে সিমিলার টাইপের একটা মানে সফট লাইট আসলে দেয়। Contributed by additional light sources can be different for each color and primary color. প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা হতে পারে। সো অ্যাম্বিয়েন্ট লাইটের ক্ষেত্রে এটা মনে রাখবো, কোনো ডিরেক্ট লাইট সোর্স থেকে আসবে না, অনেক অন্যান্য অবজেক্ট অথবা অন্যান্য সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে এই লাইটটা আসবে, এবং এটা আমরা ধরতে পারি যে এই লাইটটা একটা প্রত্যেকটা অবজেক্টের জন্য ওখানকার কনস্ট্যান্ট একটা টার্ম, কোনো ডিরেক্ট লাইট সোর্স এটার ক্ষেত্রে পাবো না। এখন আমরা তাহলে এটাকে ক্যালকুলেট করব কিভাবে? আচ্ছা, তো এটাকে ক্যালকুলেট করব যে অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি, এটাকে আমরা ধরেন বের করতে চাবো। এটাকে আমি বের করব কিভাবে সেটা দেখেন। অ্যাম্বিয়েন্ট লাইট আমি যদি বলি এ দিয়ে ক্যালকুলেট করি, অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি যদি এ হয় তাহলে যেটা ধরবো সেটা হচ্ছে আই এ ইন্টু কে এ। আই এ বলতে আসলে কোনটা বুঝাচ্ছি? ওই যে ইনডিরেক্ট লাইট যেগুলো সেগুলো তো রিফ্লেক্ট হয়ে আমার অবজেক্টের মধ্যে পড়ছে, ওই ইনডিরেক্ট লাইটের যেটা ইন্টেন্সিটি সেটা হচ্ছে আমার আই এ। তাহলে আই এটা কি? যে ইনডিরেক্ট যেগুলো লাইট গুলো আমাদের অবজেক্টের মধ্যে পড়ছে, অন্য অবজেক্ট থেকে আসছে বা যেটা অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি, সেটা হচ্ছে আই এ। কোনো ডিরেক্ট লাইট সোর্স থেকে এটা আসছে না, এটা হচ্ছে আমাদের আই এ। আর আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে কে এ। কে এ যেটা সেটাকে বলা হয় অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। তো এই অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট এটার ভ্যালু 0 থেকে
1 এর মধ্যে কোনো একটা ভ্যালু হবে। সো আমি তো বলছি যে আই এ এই ভ্যালুটা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কনস্ট্যান্ট, তাহলে সবগুলোকে আমি কি সেম কালারই দেখবো? আমি কি সবগুলোকে সেম কালারই দেখবো না। সেটার জন্য কে চেঞ্জ করছি, আমি এই কে এ যেটা অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট, অথবা আপনি এটাকে বলতে পারেন অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, এটার জন্য আমরা ডিফারেন্ট অবজেক্টকে ডিফারেন্ট ধরেন ব্যাকগ্রাউন্ড মানে ওটার জন্য দেখবো। এটা ডিপেন্ড করছে মনে করেন আমরা যেই ম্যাটেরিয়ালের উপর আমার অ্যাম্বিয়েন্ট লাইটটা পড়ছে সেই ম্যাটেরিয়ালটা কতটুকু মনে করেন লাইট অ্যাবজর্ব করে আর কতটুকু রিফ্লেক্ট করে, যতটুকু রিফ্লেক্ট করে সেটাই তো আমরা আসলে দেখতে পাই। সো ওটা আসলে ডিপেন্ড করছে আমার যে ম্যাটেরিয়ালের উপর পড়বে সেটার উপরে, যে কতটুকু রিফ্লেক্ট করবে, যে কে যেটা সেটার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হবে। এবং কে এর ভ্যালু যখন 0, দেখেন কে এর ভ্যালু 0 মানে কি, এই পুরো ইন্টেন্সিটিটাই কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে, তখন আমার পুরোটাকে একদম ব্ল্যাক এরকম দেখাচ্ছে। এবং কে এর ভ্যালু যত আমি বাড়াচ্ছি আমার অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি কিন্তু তত বাড়ছে। K is said to provide the right amount of ambient light for a scene। যে আমি ধরেন কম্পিউটার গ্রাফিক্সে মনে করেন আমি একটা পার্টিকুলার গেমের জন্য একটা সিনারিও বানাবো বা সিন বানাবো, ওখানে কোনো একটা অবজেক্ট রাখবো। সো ওটার মনে করেন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লাইট কিরকম হবে, দিনের সময় আমার আমার বেশি ব্যাকগ্রাউন্ড লাইটটা ব্রাইট রাখতে হবে, এবং মনে করেন রাতের জন্য আমার ব্যাকগ্রাউন্ড লাইটটা কিন্তু ডার্ক রাখতে হবে। এবং কতটুকু ডার্ক রাখবো সেটা কিন্তু আমি কে এ যেটা ভ্যালু সেটা দিয়ে আমি হচ্ছে মানে কন্ট্রোল করব। তাহলে আপনাকে যদি মনে করেন দেওয়া হয় এই যে আই এ যেটা অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি এটা দেওয়া থাকবে, কে এ যেটা সেটাও দেওয়া থাকবে। সো এই দুটো গুণ করে আমরা অ্যাম্বিয়েন্ট লাইটের যেটা ইন্টেন্সিটি মানে টোটাল রিফ্লেকশন, যেটা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন সেটা বের করতে পারবো। সো এ যেটা আমরা বলছি সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন ইন্টেন্সিটি, কতটুকু রিফ্লেক্ট করছে। যে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, যে এখানে দেখেন অ্যাম্বিয়েন্টের কোএফিসিয়েন্ট গুলো সেগুলো এখান থেকে 0 থেকে 7 পর্যন্ত দেওয়া হয়েছে। যখন একদম 0 তখন একদম এই যে এগুলো একদম ব্ল্যাক কালারের, এবং যখন বাড়াচ্ছে দেখেন দেখেন টু লিটল অ্যাম্বিয়েন্ট লাইট মেক্স শ্যাডো টু ডিপ অ্যান্ড হার্শ। যখন আমার এই অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি যে এটা যখন অনেক কম, দেখেন শ্যাডোটাকে মনে করেন এখানে অ্যাম্বিয়েন্ট লাইট আছে, তার সাথে সাথে মনে করেন ডিফিউজ লাইটও আছে, ডিফিউজ লাইট ধরেন এখানে পড়ছে। তো অ্যাম্বিয়েন্ট লাইট যখন খুবই কম ওর শ্যাডোটাকে অনেক ডার্কার একটা শ্যাডো দিচ্ছে এই যে এখানে। আবার এখানে মনে করেন অ্যাম্বিয়েন্ট লাইটটা একটু বাড়ালো, সো দেখেন শ্যাডোটা একটু লাইট হলো, এখানে শ্যাডো আরো লাইট হলো, লাইট হতে হতে এখানে যখন অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট একদম 0.7 দেওয়া আছে, এখানে মনে হচ্ছে যে একদম ওয়াশ আউট অথবা ব্ল্যান্ড, এখানে কিন্তু কোনো আমার শ্যাডোই নাই। সো কোনটাতে আমার কতটুকু শ্যাডো ফেলতে হবে, হার্শ শ্যাডো নাকি মনে করেন ব্ল্যান্ড এরকম দেখাবো, সেটা আসলে আমরা অ্যাম্বিয়েন্ট মানে লাইট অথবা অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি। তো অ্যাম্বিয়েন্ট নিয়ে কারো কোনো সমস্যা? ম্যাম, হুম এই যে অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট যেটা লাস্ট এক্সপ্লেন করলেন না, হুম হুম এটা মানে সূত্রে কোনটা কোএফিসিয়েন্টটা, ওই যে মেইন সূত্র আইএ ইনটু কে, কে এটাতে কোনটা? যেটা কে হচ্ছে কোএফিসিয়েন্টটা, আচ্ছা ঠিক আছে। আইএ ইন্টু কে। আইএ হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্ট ইন্টেন্সিটি যেটা সেটা, এই যে আইএ ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য অ্যাম্বিয়েন্ট লাইট। যে আমার মনে করেন কি হচ্ছে কোনো একটা সারফেসের মধ্যে, আমাদের মনে করি এরকম একটা সারফেস আছে, সারফেসের মধ্যে একটা লাইট পড়ছে এই পয়েন্টে, এই যে এটা মনে করেন আমার ওই পয়েন্টটা, এবং এখান থেকে কি হবে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে তো মনে করেন আমাদের চোখে পড়বে। সো এই রিফ্লেকশনটাই হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। এখানে মনে করেন এই রিফ্লেকশনের সময় এই পয়েন্টে ইন্টেন্সিটিটা কত রিফ্লেকশনের সময়। তো তখন শুধুমাত্র কিন্তু অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন সেটা থাকবে না, অ্যাম্বিয়েন্ট থাকবে, ডিফিউজ থাকবে, তার সাথে সাথে স্পেকুলার, তিনটাই একসাথে যোগ করে আমরা হচ্ছে টোটালটা আসলে দেখাবো। অ্যাম্বিয়েন্টটা কিভাবে ক্যালকুলেট করব, আমার অ্যাম্বিয়েন্ট লাইটের যেটা ইন্টেন্সিটি সেটা দেওয়া আছে, অ্যান্ড এই যে কোএফিসিয়েন্ট যেটা সেটা দেওয়া আছে, এই দুটোকে গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্টের পার্টটা, সেটা আমরা শুধুমাত্র এইভাবে ক্যালকুলেট করলাম। সো এই যে আইএ সেটা হচ্ছে intensity of ambient light
অ্যান্ড কে যেটা অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট অথবা অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলতে পারেন। এটা ডিপেন্ড করছে আমাদের যেই ম্যাটেরিয়ালের উপর বা যে অবজেক্টের উপর পড়ছে সেটার ম্যাটেরিয়ালের উপর, বা সেটা কিরকম সেটার উপরে, কতটুকু সেটা রিফ্লেক্ট করছে সেটার উপরে। ঠিক আছে? সো সেকেন্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। সো আমরা যেটা পড়লাম এতক্ষণে, আমাদের টোটাল ফর্ম মডেল কি ছিল? অ্যাম্বিয়েন্ট প্লাস ডিফিউজ প্লাস স্পেকুলার অথবা স্পটলাইট যেটাই বলেন না কেন, এই তিনটার ইন্টেন্সিটি যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার টোটাল ইন্টেন্সিটি। সেটা তো আমরা অ্যাম্বিয়েন্টের যেটা পার্ট সেটা দেখলাম, এটা। এখন যেটা দেখবো সেটা মনে করেন ডিফিউজ। তো অ্যাম্বিয়েন্টের ক্ষেত্রে আমি আরেকবার যেটা বলে রাখি যে আমি এটা যদিও বা লাইট রে এর কথা বলেছি, ডিরেক্ট এটা মনে করেন লাইট সোর্স থেকে এসেছে। ঠিক আছে? তো সোর্স থেকে কিন্তু আমার অ্যাম্বিয়েন্ট লাইট আসে না, কোনো ডিরেক্ট লাইট সোর্স থেকে। এখান সোর্স থেকে আমার ডিফিউজ অ্যান্ড স্পেকুলারের জন্য আমার বিভিন্ন সোর্স থেকে আসবে। অ্যাম্বিয়েন্ট যেটা সেটা কিন্তু আমাদের পারিপার্শ্বিক যেটা ব্যাকগ্রাউন্ড লাইট সেটার জন্য। ওকে, আমি এখন ডিফিউজটাতে আসি। ডিফিউজের ক্ষেত্রে প্রথমে কোনটা লাইন বলেছে? ডিফিউজ রিফ্লেকশন রেজাল্ট অফ ইররেগুলার রিফ্লেকশন অফ লাইট। ইররেগুলার রিফ্লেকশন বুঝি, রেগুলার ভার্সেস ইররেগুলার রিফ্লেকশন। ম্যাম রেগুলার রিফ্লেকশনে কি ইনসিডেন্ট রে আর রিফ্লেকশন রেটা সমান হবে অ্যাঙ্গেলটা, হুম 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 আর ইরেগুলারের ক্ষেত্রে সমান হবে না, এটাই? আচ্ছা, এখানের ক্ষেত্রে যেটা হ্যাঁ মোটামুটি ওই রকমই। তো এখানে যেটা দেখেন যে আমার রেগুলার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কি কি দেওয়া আছে, তিনটা মনে করেন আমার রে দেওয়া আছে। রে যদিও বা এভাবে পড়ে না, মানে এভাবে তো দেওয়া হচ্ছে না। তো ধরেন আমার তিনটা ইনসিডেন্ট রে এখানে পড়লো, এটা এটা এটা। তো তিনটাই মনে করেন প্যারালাল আছে। ঠিক আছে? এখন এগুলো যখন রিফ্লেক্ট করবে তখন রিফ্লেকশনের সময় যেগুলো রিফ্লেক্টেড রে এগুলাও প্যারালালি থাকবে। যে রে যেগুলো ইনসিডেন্ট রে গুলো পড়লো সেগুলো তো প্যারালাল ছিল, এবং যেগুলো এখান থেকে আমার মনে করি রিফ্লেক্ট করছে ওই তিনটাও একজন আরেকজনের সাথে প্যারালাল। তো এটাকে আসলে বলা হয় রেগুলার রিফ্লেকশন। তো এটা হচ্ছে আমার রেগুলার, এই যে এরকম। বাট আমার এটার ক্ষেত্রে কি বলা হচ্ছে ইররেগুলার রিফ্লেকশন। তার মানে এই যে যেগুলো আমাদের রিফ্লেকশন লাইনগুলো, রিফ্লেকশন রে গুলো, সেগুলো একটা একটার সাথে প্যারালালি পড়বে না। যদিও ইনসিডেন্ট রে গুলো প্যারালালি পড়ছে, বাট রিফ্লেকশন রে যেগুলো সেগুলো কিন্তু প্যারালালি পড়ছে না। কেন বলেন তো? ছবি দেখে কি মনে হচ্ছে? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে কেন আমার পড়ছে না, রিফ্লেকশন রে গুলো কেন প্যারালাল না? সারফেসটা সমান না তাই। সারফেসটা আমার সমান না, সেই জন্যই কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের নর্মালি যে কোনো সারফেস কিন্তু এইরকমই হয়। একদম স্মুথ বলতে মাইক্রোস্কোপিক স্মুথ আসলে হয় না। যদিও আমরা বলি যে ধরেন আয়না একদম স্মুথ, বাট অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক লেভেলে অত স্মুথও হয় না। আমরা ধরে নেই যে আইডিয়াল মিররকে ধরি যে একদম স্মুথ মনে করেন সারফেস, বাট এটা যেটা সারফেস সেটা কিন্তু স্মুথ না। সেজন্য দেখেন এই রিফ্লেক্টেড রে গুলো এক চারিদিকে ছড়ায় যাচ্ছে। রেজাল্ট অফ ইরেগুলার রিফ্লেকশন অফ লাইট, লাইট ইজ স্ক্যাটার্ড ইন অল ডিরেকশন নট আর অল ভিজিবল। সবগুলো অ্যাকচুয়ালি দেখা যায় না, এক একটা এক এক দিকে চলে যায়। ডাজ নট ডিপেন্ড অন দ্য পজিশন অফ ভিউ পয়েন্ট। এটা এটা এখানের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে ডাজ নট ডিপেন্ড অন দ্য পজিশন অফ ভিউ পয়েন্ট। এটা আমি একটু এখানে লিখে রাখলাম। এটা কিসের ক্ষেত্রে আমরা কথা বলছি? আমরা এটা কথা বলছি ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে। সো ডিফিউজ রিফ্লেকশন কি বলছি? ডাজ নট ডিপেন্ড অন দ্য পজিশন অফ ভিউ পয়েন্ট। আমি মনে করেন কোন একটা অবজেক্টকে কোন দিক থেকে তাকাচ্ছি
এটা ডিফিউজ রিফ্লেকশনের উপর, মানে ডিফিউজ রিফ্লেকশন ওটার উপর ডিপেন্ড করে না। আমি যে দিক থেকেই তাকাই না কেন সব দিকে আমি সেম জিনিসটাই পাচ্ছি, কারণ আমার এই লাইট গুলো যে রিফ্লেক্ট করছে আমার চারিদিকে রিফ্লেক্ট করে ছড়িয়ে যাচ্ছে। সেজন্য অ্যাকচুয়ালি আমার ভিউ পয়েন্ট কোন দিকে আমি দাঁড়িয়ে আছি এটার উপর আসলে ডিপেন্ড করছে না। এটা হচ্ছে আমার ডিফিউজ রিফ্লেকশনের একটা বৈশিষ্ট্য। অ্যাম্বিয়েন্ট কোনটা ডিফিউজ কোনটা এটা একটু দেখি। যে মনে করেন এইটা হচ্ছে আমাদের ধরেন মেইন অবজেক্ট, আমাদের কি হলো যে এই লাইটটা অ্যাম্বিয়েন্ট কোনটা বলে, অ্যাম্বিয়েন্ট হচ্ছে ইনডিরেক্ট লাইট। এই যে লাইট সোর্স থেকে আরেকটা অবজেক্টের মধ্যে পড়লো, ওই অবজেক্ট থেকে আমার ধরেন এই অবজেক্টের মধ্যে পড়ছে, সো এটাকে আমরা বলছি অ্যাম্বিয়েন্ট লাইট। আর ডিফিউজ লাইট কোনটা, ডিফিউজ লাইটের অবশ্যই একটা সোর্স থাকে, সোর্স থেকে আমার কোন একটা অবজেক্টের মধ্যে পড়ছে, এটাই হচ্ছে ডিফিউজ লাইট। এবং আমরা কোন দিক থেকে তাকাচ্ছি এটা ম্যাটার করছে না, কারণ ডিফিউজ লাইটটা রিফ্লেকশন হওয়ার সময় চারিদিকে সব দিকেই আমার ছড়িয়ে যায় সমানভাবে। সেজন্য ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে আমার ভিউ পয়েন্ট কোন দিকে আছে এটা ম্যাটার করছে না। আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশন বলা হচ্ছে যে আপনার সারফেসটা এরকম আছে, এখান থেকে পড়ছে এবং সব দিকে একদম ইকুয়ালি ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা আইডিয়াল হিসেবে ধরতে পারি। An ideal surface is at the microscopy level a very rough surface, সব দিকে ছড়িয়ে যাচ্ছে, আমরা এরকম আসলে আইডিয়াল ধরা হয় যে একদম সমান সব দিকে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে। এটা আইডিয়াল বলতে আসলে আপনি ফিজিক্সে ধরে নেয়, বাট আইডিয়াল তো আইডিয়াল না। ইকুয়ালি ইন অল ডিরেকশন, সব দিকে যে ইকুয়ালি ছড়াবে এটা আসলে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তো একদম ইকুয়াল সমান পরিমাণে মানে যায় না, ধরেন সব দিকে গেল বাট কোনো দিকে একটু বেশি কোনো দিকে কম, মানে নর্মালি আসলে এরকমই যায়, বাট আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে সব দিকে ওর সমানভাবে ছড়িয়ে পড়বে। এক্সাম্পল কোনটা, এরকম সারফেস কোনটা, চক, ক্লে, সাম পেইন্টস, এগুলোকে আমরা ধরি ডিফিউজ রিফ্লেকশন, মানে ডিফিউজ সারফেস, ওগুলোর মধ্যে আমার সব দিকে সমানভাবে রিফ্লেক্ট করছে। আচ্ছা, এই ডিফিউজ রিফ্লেকশনটা ল্যাম্বার্টস কোসাইন ল মেনে চলে। সো ল্যাম্বার্টস কোসাইন ল বলতে আসলে কি বোঝায়, আমরা এই ছবিটা থেকে একটু আসি, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো দেখি। ওকে, সো প্রথমে আমরা এখানকার এই ছবিটাতে আসি, কি বোঝানো হচ্ছে দেখেন, সবগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে আমার লাইট সোর্স, এই যে ইয়েলো কালারে মার্ক করা সেটা হচ্ছে লাইট সোর্স। এই পয়েন্টে আমার লাইটটা পড়ছে কোথা থেকে, এই দিকে পড়ছে, ধরেন লাইটটা এরকম করে পড়ছে, পড়ে ও কি করছে সব দিকে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে। এটা ক্ষেত্র দেখেন এখানে পড়লো এই লাইটটা এবং সব দিকে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে, এখানেও পড়লো সব দিকে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে এরকম করে পড়বে না কেন সব দিকে যাচ্ছে? আমরা কিন্তু আইডিয়াল ডিফিউজ রিফ্লেকশন দেখলাম যে সব দিকে যখন যাচ্ছে দেখেন, এই দিকে যখন গেল এটা যত ইন্টেন্সিটিতে মনে রিফ্লেক্ট করছে, এই পাশে যখন গেল সেম ইন্টেন্সিটিতে যাচ্ছে, কারণ আমরা এটা ধরে নিয়েছি, অ্যাজিউম করেছি সব দিকে সমানভাবেই যাবে। এবং আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন এখানে যখন রিফ্লেক্ট করেছে, রিফ্লেক্ট রের সাইজ এটার আর এটার অথবা এটার তিনটার কিন্তু ডিফারেন্ট। দেখেন এটা রিফ্লেকশন রে গুলো যেগুলো একটু বড় দিয়েছে, এগুলো একটু ছোট দিয়েছে, এগুলো হচ্ছে আরো ছোট দিয়েছে। এটার কারণ কি, কি ডিফারেন্সের জন্য? এই তিনটার মধ্যে ইনসিডেন্ট রের মেইন পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে এখানকার ইনসিডেন্ট রে, তিনটার মধ্যে পার্থক্য কি? একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়তেছে, অ্যাঙ্গেলে পড়ছে, ইয়েস। তো এখানে তিনটার মেইন ডিফারেন্স হচ্ছে যে ইনসিডেন্ট রে গুলো ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়ছে। কার সাথে আমরা এই অ্যাঙ্গেলটা চিন্তা করছি? নরমালের সাথে, নরমাল নরমালের ভেক্টর। সাথে। সো আমার মনে করেন একটা সারফেস, এটা আমরা ধরি সারফেস নরমাল। সারফেস নরমাল মানে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর, এটাই হচ্ছে সারফেস নরমাল, এটাকে হচ্ছে নরমাল বলছি, যে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর। সো এখন এই লাইটটা কোন অ্যাঙ্গেলে পড়ছে এটাই হচ্ছে এখানকার তিনটার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট।
এখন দেখেন আমার এই অ্যাঙ্গেলটা যত বড়, অ্যাঙ্গেল বলতে কি থিটা, তাই না? তো থিটাটা যত বড়, রিফ্লেকশনের ইন্টেন্সিটি, যে রিফ্লেক্ট যেগুলো মনে করেন করছে সবগুলোর এই যে ম্যাগনিটিউড আপনি বলতে পারেন, যে রিফ্লেক্ট যেগুলো করছে রিফ্লেক্টেড রে বা ওগুলোর ইন্টেন্সিটি অথবা ওগুলোর ম্যাগনিটিউড যত মনে করেন থিটা যত মনে করেন বাড়ছে, এই ইন্টেন্সিটি বা এই ম্যাগনিটিউড এটা কি কমছে না বাড়ছে? থিটা যত বাড়ছে কমছে। থিটা যত বেশি বাড়ছে, দেখেন এখানে একটু ছোট এই থিটাটা, এটা একটু বড়, এটা আরো বড়। তো থিটা যত বাড়ছে আমার এই ম্যাগনিটিউড বা এই লাইটটা, সো আমার এই যে থিটা যত বাড়ছে আমার এই লাইট যেটা সেটা কিন্তু তত কমছে। এই যে ম্যাগনিটিউড বা এই লাইটটা যেটা ইন্টেন্সিটি সেটা কিন্তু তত কমছে, তাই না? আচ্ছা, সো এটাকে আমার কি বলা হচ্ছে, কোন ল এর সাথে তুলনা করা হচ্ছে, কোন ল দিয়ে বলা হচ্ছে? ল্যাম্বার্টস কোসাইন ল। সো এই যে থিটাটাকে আমার কস থিটা দিয়ে মনে করেন চিন্তা করা হচ্ছে। আমরা তো কস থিটা দিয়ে দুটো ভেক্টরের ডিরেকশন মানে কোনটা কোন দিকে যাচ্ছে এটা দিয়ে আমরা কিন্তু বের করতেই পারি। দুটো ভেক্টর ধরেন একটা এ আছে, একটা বি আছে, এবং এটা হচ্ছে থিটা। সো এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা মনে করেন থিটা। সো আপনি এখন বলেন যে আমরা যখন কোসাইনের ক্ষেত্রে চিন্তা করি কস থিটা, এটা তো গেল থিটা যখন বাড়ছে লাইটটা তত কমছে, তাহলে কস থিটার মান, থিটাকে আমরা যত বাড়াবো কস থিটার মান বাড়বে নাকি কমবে? কমবে। আমরা এখান থেকে একটু দেখে আসি কস থিটা ভ্যালু, এখানে একটু দেখি। যে কসের ভ্যালু, কসের ভ্যালু, কসের ভ্যালু দেখুন থিটাটা আমি যত বাড়াচ্ছি আমার কসের ভ্যালু গুলো তত কিন্তু কমছে। সো থিটা যত বাড়াচ্ছি আমাদের লাইটের পরিমাণও বা লাইটের ম্যাগনিটিউড যেটা সেটাও কমছে, এবং কস থিটা এই পুরোটার ভ্যালুও কিন্তু আমার কমে যাচ্ছে। আমরা এখান থেকে আসলে এই জিনিসটা বের করতে পারছি। তাহলে এখান থেকে কি কি পেলাম, যে আমাদের এখানকার থিটা যত বাড়াচ্ছি আমাদের লাইট কমে যাচ্ছে এবং কস থিটার যেটা ভ্যালু সেটাও অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। সো এখানে আমরা ধরে নিয়েছিলাম লাইট রিফ্লেক্টেড ইকুয়ালি ইন অল ডিরেকশন, ম্যাগনিটিউড অফ রিফ্লেকশন যেটা আমি বললাম ডিপেন্ড অন দা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা আমার যত বাড়ছে আমার ম্যাগনিটিউডটা তত কমে যাচ্ছে। আচ্ছা, হোয়াই এল রিভার্সড, এটার আগে আমি এটার আগে এখানে একটু আসি, এই ইমেজটার কথা একটু চিন্তা করেন। তো থিটার ভ্যালু আমরা এখানে দেখে আসলাম, কস থিটার ভ্যালু 0 থেকে 90 পর্যন্ত আসলাম, আমার থিটার ভ্যালু 0 হয়ে গেল, 1 থেকে 0 হয়ে গেল। এখন মনে করেন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দেখি এখান থেকে, এই জায়গায় যদি আমার কোনো লাইট থাকে, লাইটটা আমার এখানে 90 ডিগ্রিতে পড়লো, তাহলে আমার কস থিটার ভ্যালু কত হয়ে যাবে? মাইনাস। 90 ডিগ্রিতে কি মাইনাস হয়? আচ্ছা, 0। 0। তো যখন আমার 90 ডিগ্রি হয়ে গেল, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে আমার কিন্তু ধরেন এই দিকেই চলে যাচ্ছে, মানে আমরা কোনো অ্যাকচুয়ালি লাইট দেখবো না, ঠিক আছে? তো কারণ আমরা কস থিটা মানে ল্যাম্বার্টস কোসাইন ল দিয়ে হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করছি, যে আমার যেহেতু কস থিটা, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি আমার কস থিটা হয়ে যাচ্ছে 0। তো তখন কিন্তু আমি কোনো আর ডিফিউজ লাইট দেখবো না, যে আমার মনে করেন এটা হচ্ছে এই প্লেনের মধ্যে পড়ছে এবং লাইটটাও এই প্লেন বরাবরই আছে এবং এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করছে, থিটা হচ্ছে 90 ডিগ্রি, তখন আমি কোনো ডিফিউজ রিফ্লেকশন দেখবো না, আমার ডিফিউজ রিফ্লেকশন 0। এখন মনে করেন এই লাইটটাকে আমার এই প্লেনের আরো নিচে নিয়ে আসলাম বা এই সারফেসের আরো নিচে নিয়ে আসলাম, তখন তো থিটাটা তো মনে করেন 90-র চেয়েও বড় হয়ে গেল। থিটা আমার 90-র চেয়ে বড় হলে আমরা কস থিটা কত পাই? লাইক কস 120 ডিগ্রি।
cos 120। তো cos 120 আমরা আসলে -1/2 পাই, তার মানে কি একটা নেগেটিভ ভ্যালু। সো আমার যেই পয়েন্ট এখানে পড়ছে এই পয়েন্টটা, আমরা এই পয়েন্টে ডিফিউজ রিফ্লেকশন বের করতে চাচ্ছিলাম। তো যখন আমার লাইটটা নিচ থেকে যাচ্ছে, সারফেসেরও নিচে আছে, তাহলে কি আমরা সারফেসের উপরে কোনো ওখানটা আমি ডিফিউজ রিফ্লেকশন পাবো? আমরা কিন্তু সারফেসের উপরে যে পয়েন্টটা সেখানে আমি ডিফিউজ রিফ্লেকশন বের করতে চাচ্ছি, বাট আমাদের লাইটটাই যখন নিচ থেকে গিয়েছে তখন তো আমি উপরে কোনো ডিফিউজ রিফ্লেকশন পাবোই না। তার মানে আমার এই থিটাটা, এই থিটার ভ্যালু যখন গ্রেটার দেন ইকুয়াল 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন আমরা আসলে কোনো ডিফিউজ রিফ্লেকশন দেখছি না। নেগেটিভ হয়ে গেলেও তো আমরা দেখবো না, তাই না? মনে করেন এটা তো সারফেসেরই নিচে আছে, এই দিকে আছে, তখনও কিন্তু আমরা কোনো ডিফিউজ রিফ্লেকশন দেখছি না, তখন আমার ডিফিউজ রিফ্লেকশন 0 হয়ে যাবে। মানে 0 করে নিব, কিরকম করে সেটা একটু দেখি। তাহলে আমার কিসের উপর ডিফিউজ রিফ্লেকশন ডিপেন্ড করছে এখানে? আমার সূত্রটা একটু দেখি। সো ডিফিউজ রিফ্লেকশন ডি ইকুয়াল কি হবে? আইপি। ওই যে আমাদের পয়েন্ট বা সোর্স লাইটের যেটা ইন্টেন্সিটি, আমার কিন্তু ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে একটা সোর্স লাইট থাকবে। এই যে আমি এখানে যেরকম মনে করেন এঁকেছিলাম এরকমই আমার একটা সোর্স লাইট থাকবে, এখানে একটা সোর্স লাইট আছে। আমার এই পয়েন্টে রিফ্লেকশন, ডিফিউজ ধরনের রিফ্লেকশন বের করতে বলা হচ্ছে। এখানে আমার নরমালটা আছে, এটা হচ্ছে আমার নরমাল, এটা হচ্ছে আমার পয়েন্ট, পি পয়েন্টে আমার ডিফিউজ রিফ্লেকশন বের করব। এখান থেকে ধরেন রিফ্লেক্ট হচ্ছে। ওকে, সো আমার তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? এই থিটাটা কতটুকু সেটা। তো প্রথমে যেটা আমরা গুণ করছি সেটা কি? আইপি। আইপি বলতে বোঝায় এই যে এখানে সোর্স, এখানে একটা লাইট আছে, একটা লাইট দেওয়া আছে, সোর্স লাইট। তো এই সোর্স লাইটের ইন্টেন্সিটি কত সেটা হচ্ছে ধরেন আইপি অথবা আইএস, যেটাই ধরেন না কেন। সো আইপি আসলে বলতে বোঝাচ্ছে এই সোর্স লাইটের ইন্টেন্সিটি কত। তারপরে আছে কেডি। কেডি হচ্ছে ডিফিউজ কোএফিশিয়েন্ট। আমার অ্যাম্বিয়েন্ট কোএফিশিয়েন্ট যেরকম আছে এরকম কেডি বলতে আসলে বোঝাই ডিফিউজ কোএফিশিয়েন্ট। এটার ভ্যালু আপনার 0 থেকে 1 এর মাঝামাঝি একটা কোনো ভ্যালু। এটা কিসের উপর ডিপেন্ড করছে? আমাদের যেই মনে করেন সারফেসে পড়ছে সেটার ম্যাটেরিয়াল কিরকম, সেটা কতটুকু রিফ্লেক্ট করবে ওটার উপর আসলে ডিপেন্ড করছে। আর ডিফিউজ রিফ্লেকশন কিসের উপর ডিপেন্ড করছে? এই কস থিটাটার উপরে, যে কোন অ্যাঙ্গেলে আমার এই ইনসিডেন্ট রেটা পড়ছে এটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যে আমার আইপি এটার উপর ডিপেন্ড করছে। আইপি হচ্ছে ইন্টেন্সিটি লাইটের। তারপর আমি বলছি কেডি। কেডি বলতে আসলে বোঝাচ্ছে যে ডিফিউজ কোএফিশিয়েন্ট একটা আছে, সেটা যে কতটুকু ডিফিউজ রিফ্লেকশনও করবে। এটা হচ্ছে ওই যে সারফেস আছে সেটার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই ইনসিডেন্ট মানে রেটা পড়েছে, তার মানে কস থিটা। আপনারা ইকুয়েশনে দেখেন এখানে কি দেওয়া আছে? ম্যাক্স অফ কস থিটা কমা 0। এটা কেন দেওয়া আছে বলেন তো? নেগেটিভ হলে যাতে ওটা না নেই আমরা। তো নেগেটিভ হলে আমরা কি নিব? 0 0 নিয়ে নিব। তো আমাদের সূত্রটা এটা নিচ্ছি যে ম্যাক্স অফ কস থিটা কমা 0, যাতে মনে করেন থিটার ভ্যালু যদি মনে করেন 90 এর বেশি হয়ে যায়, বা 90 হোক বা 90 এর বেশি হয়ে যায়, আমরা এখান থেকে 0ই যাতে নিই। তো এটাই আসলে এখানকার মেইন সূত্র। এটা বুঝছি কেন এখানকার ম্যাক্স কস থিটা এরকম হলো। জি ম্যাম। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আসি। আচ্ছা, তো এই যে এখানকার আমরা যে এর ভ্যালুগুলো ভাইয়া ক্যালকুলেট করছি। তোরা কি কাজ করতেছিস এনে অপশন নিয়ে? রেদওয়ান মাইকটা অফ করো। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা জিনিস দেখি। আমাদের এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ডিরেকশন অফ এল রিভার্সড ওয়াই। আমার এলটা ডিরেকশন দেখেন এই দিকে দেখানো আছে,
এল তো আমার এই দিকে তো যাচ্ছে না, আমি বলছি এল তো এখান থেকে আমার এই পি পয়েন্টের মধ্যে আসছে, তো এল তাহলে এই দিকে দেখাচ্ছে কেন? কোয়েশ্চেন করতে চাইছিলাম না ম্যাডাম, আসলে বুঝি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখানো আছে কোন দিকে দেখেন, এলটা আমার কিন্তু পড়ছে এই দিকে পড়ছে, কারণ এই পি পয়েন্টে পড়ছে, লাইটটা আসছে, বাট আমার ডিরেকশনটা দেখানো হচ্ছে এই দিকে। এই জিনিসটা আসলে কেন? তো আমার এখানে মনে করেন কোন অ্যাঙ্গেলটা লাগবে, এই থিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাই না? তো আমার এখানকার পুরো সূত্রটা আমি লিখি, cos থিটা কমা 0, এটা আপনারা মনে করেন ওখানকার সূত্রটা আপনারা দেখে নেবেন, এখানে আমি ম্যাক্সটা লিখার জায়গা পাচ্ছি না, সেজন্য এটা আমি কেটে দিলাম, না হলে আবার এটা নিয়ে বলবেন। আর এখানকার মেইন সূত্র কিন্তু এটা, ম্যাক্স অফ cos থিটা কমা 0। তো এই জিনিসটা হচ্ছে আমার মেইন জিনিস। এক মিনিট আচ্ছা, সো এটা দেখেন আমাদের এই সূত্রের মধ্যে কি কি লাগছে, আইপি কেডি অ্যান্ড ম্যাক্স অফ cos থিটা কমা 0। তার মানে এই থিটাটা আমার লাগবে, থিটা কোনটা, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে আমার থিটা। এখন মনে করেন আমরা যখন থিটা ক্যালকুলেট করি বা কোনো দুটোর মধ্যে করি, তাহলে আমরা কিভাবে এই কাজটা করি, যে আমাদের মনে করেন একটা এপাশে একটা ভেক্টর আছে এ, আরেকটা ভেক্টর আছে মনে করেন বি, এই ভেক্টরটা হচ্ছে বি, এবং এটার মাঝখানে যেটা অ্যাঙ্গেল সেটাকে বলছি হচ্ছে আমরা থিটা। সো এই জিনিসটাকে বলছি থিটা। তাহলে মনে করেন এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, এই থিটাটা আমরা আসলে কিভাবে বের করতে পারি, আমরা ডট প্রোডাক্ট করে কিন্তু এটা বের করতে পারি। কিভাবে, এ ডট বি, তাহলে এ ডট বি আমরা কি লিখতে পারি, এ এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড cos থিটা, তাই না? cos থিটাটা কিন্তু আমরা এইভাবে বের করতে পারি, কিভাবে, দুটো ভেক্টর আছে, দুইটা হচ্ছে দুই দিকে যাচ্ছে, এবং এখানকার অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে থিটা। বাট আমি যদি মনে করেন এটার ক্ষেত্রে আমার রেটা কিরকম করে পড়ছে, এই দিকে পড়ছে, সো এই ভেক্টরটা আসলে এখান থেকে এখানে, আর এন ভেক্টরটা কোথায় গেল, এখান থেকে এই দিকে, সো একটা হচ্ছে ডিরেকশন এই দিকে আসছে, আর একটা এখান থেকে এসে আর একটা ডিরেকশন এখানে। তো এই দুটো কি আসলে সেম? দেখেন এটা এখানে আসছে, এটা এখানে যাচ্ছে, সো আমরা কিন্তু এটা এই থিটা অ্যাঙ্গেলটা এখানে বের করছে না, এ ও যেটা এখানে বের করছে, আমরা যদি ডিরেকশন আমরা এটা এপাশে দেই, আমার এই ভেক্টর ডিরেকশন কিন্তু এই দিকে, আমি একটু ভালো মতো আঁকি এটা একদম, সো এটা মনে করেন আমার সারফেস, এটা হচ্ছে আমার নর্মাল, এটা আপনি মনে করতে পারেন আগে আমরা যেভাবে অ্যাকচুয়ালি আমার লাইটটা এইভাবে এসেছে, এটা হচ্ছে আমার মনে করেন এন নর্মাল। আমরা বের করতে চাচ্ছি এই থিটাটা, এখানকার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেই থিটাটা, এই থিটাটা, আর এটা মনে করেন আমার সোর্স যেটা সেটা, আর এখানে হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে আমার পি পয়েন্ট। তো আমি যদি মনে করেন ডিরেকশনটা এখানে দেই, এটা কিন্তু কি আমার এইরকম আমরা ভেক্টর পাচ্ছি, দেখেন একটা দুটোর হচ্ছে মেইন একটা পয়েন্ট সেম জায়গায় থাকবে, দুটো দুই দিকে যাচ্ছে, তা আমরা কিন্তু থিটা বলতে আসলে এই থিটাটা পাচ্ছি না। আমরা যদি এইরকম করে ডিরেকশনটা দিই, আমরা তাহলে কোন ডিরেকশনটা পাবো, এটাকে যদি আমি জাস্ট বাড়াই দেই, আমরা যদি এরকম ডিরেকশনটাতেই রাখি, আমরা মেইনলি এইখানকার মনে করেন আমি এই অ্যাঙ্গেলটাকে দিলাম 5, আমি কিন্তু 5 পাবো যদি আমরা এই অ্যাঙ্গেলেই এই দিকেই দিয়ে দিই। কারণ আমরা কি করছি, এই লাইট সোর্সের যেটা ভেক্টর, এটার সাথে আমরা নর্মালের অ্যাঙ্গেল বের করছি, তাহলে আমরা যদি এ বি cos থিটা লিখি, তাহলে এটা হচ্ছে এই দিকে যাচ্ছে, এন আর এস যাচ্ছে তো এই দিকে,
সো এটা আর এটার মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটা কিন্তু আমরা cos থিটা যদি বের করতে চাই তাহলে আমরা cos ফাই এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো এইভাবে যদি আমরা বের করতে চাই। বাট আমরা আসলে এই থিটাটা বা এই অ্যাঙ্গেলটা চাচ্ছি না, আমরা কিন্তু চাচ্ছি এই অ্যাঙ্গেলটা। এটার জন্য আমরা আসলে কি করতে পারি? তো এখন আমরা জাস্ট এটা মানে করার জন্য আমরা যেটা ধরতে পারি যে এখানকার এই রেটা ডিরেকশনটা এই দিকে না হয়ে আমি জাস্ট বললাম ডিরেকশনটা জাস্ট আমি চেঞ্জ করে দিয়েছি। এখন দেখেন আমার যেটা কমন পয়েন্ট সেটা হচ্ছে পি, এটা হচ্ছে এখানে আমার এন ভেক্টর এখান থেকে এইখানে, আর এখান পি থেকে এস পর্যন্ত এস পি ভেক্টর সেটা হচ্ছে এখান থেকে এখানে। এখন আমি যদি এন ইন্টু এই ভেক্টরটা যদি আমি বলি এল, মনে করেন এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা বা এখান যে ভেক্টরটা সেটাকে আমি বলছি এল ভেক্টর। এখন কি আমি এল ডট এন করতে পারবো না? এল ডট এন করলে আমার থিটা কোনটা হবে, এটা নাকি এটা? লেফট সাইডেরটা। লেফট সাইডেরটা, কারণ দেখেন এই দুটো কিন্তু সিমিলার জিনিস। এখন আমি জাস্ট এইটার সুবিধার্থে যাতে আমি এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে পারি আমি জাস্ট কি করেছি এখান থেকে ডিরেকশনটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি যে আমি যাতে এই থিটাটা বের করতে পারি, কারণ আমার তো থিটাটা এই ক্যালকুলেশন করার সময় লাগবে। এই জন্য অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এই অ্যাঙ্গেলটা রিভার্স করে দিয়েছি যাতে আমরা এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটা বের করতে পারি। আচ্ছা, সো এখন আমরা মনে করেন ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এখান থেকে বের করতে পারছি। আমাদের কোন সূত্র দিয়ে আমরা বের করছি? এ বি, এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। সো এখন এইখানে কি রাইট সাইডে কি আছে? এ আর বি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া আছে। এখন আমি যদি ধরি এ ভেক্টর আর বি ভেক্টর দুটো হচ্ছে ইউনিট ভেক্টর, যদি দুটোকে আমি ইউনিট ভেক্টরে কনভার্ট করে নেই তাহলে এ আর বি এগুলোর ভ্যালু কত হবে? 1 তো এ বি কে যদি আমি ইউনিট ভেক্টর ধরে নেই তাহলে আমার এ আর বি এগুলোর ভ্যালু হয়ে যাচ্ছে 1। তার মানে তাহলে আমরা এ ডট বি ইকুয়াল কি লিখতে পারবো? শুধু cos থিটা। টু কস থিটা। কিন্তু ম্যাম আপনি কেন এটাকে ইউনিট ভেক্টর ধরে নিলেন বা কিভাবে ধরলেন ইউনিট আচ্ছা, ভেক্টর? মানে এখানকার এ বি বলতে আমি কাকে বুঝাচ্ছি বলেন তো? আমি এখানে কোন থিটাটাকে বের করতে চাচ্ছি? এই থিটা না? এখানকার এ বি বলতে কোন ভেক্টর? এল আর এন। এল আর এন। আমি এল ভেক্টর বের করতে পারবো, এন ভেক্টরও বের করতে পারবো। পারার পর এটাকেও আমি ইউনিট ভেক্টরে কনভার্ট করব, এটাকেও আমি ইউনিট ভেক্টরে কনভার্ট করব। কনভার্ট করে আমি এখানে এই সূত্রতে বসাই। ম্যাম কনভার্ট কেন করতেছি, মানে এটা নেসেসিটিটা কেন? যাতে আমরা ছোট করে আনতে পারি সূত্রটাকে। আমরা কোনো একটা ওকে, ভেক্টর ডিরেক্ট অরিজিনাল ভেক্টর নিয়ে যদি কাজ করি অথবা ওটার মনে করেন ইউনিট ভেক্টর নিয়েও যদি কাজ করি সিমিলার জিনিস, ডিরেকশন কিন্তু সেমই থাকছে ইউনিট ভেক্টর করলেও। জি ম্যাম ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে না, আমার মানে ডিরেকশনটা কিন্তু চেঞ্জ, ডিরেকশন যেটা সেটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। জাস্ট আমরা সিম্পলিফিকেশনের জন্য এগুলোকে ইউনিট ভেক্টর ধরে নিব, ইউনিট ভেক্টরে কনভার্ট করে নিব। ওকে। আচ্ছা, তাহলে এ বি বলতে আসলে কি বোঝাচ্ছে? এল ভেক্টর, এল ভেক্টর বলতে পারবেন আপনি, এল ভেক্টরের ইউনিট ভেক্টর বলবেন। সো আমি কি ধরে নিচ্ছি, যদি এখানে এ এর বদলে এ ক্যাপ ধরে নেবেন, বি এর বদলে বি ক্যাপ ধরে নেবেন। তার মানে এই দুটো হচ্ছে ইউনিট ভেক্টর, এ ক্যাপ বি ক্যাপ, এগুলোকে ডট প্রোডাক্ট করলে আমি কি বলছি? কস থিটা। তাহলে এখানে কি হচ্ছে? এল ডট এন, এন এর ইউনিট ভেক্টর এন্ড এল এর ইউনিট ভেক্টর আপনি গুণ করলে cos থিটা এটাই পাচ্ছেন। আপনার মনে করেন একটা পয়েন্ট দেওয়া আছে পি, এখানে পি পয়েন্টে ধরেন কোঅর্ডিনেট দেওয়া আছে, কারণ আমি বললাম 5 7, ঠিক আছে? আর এটাকে আপনি ধরলেন 2 10, সাপোজ এটা আমি ধরে নিলাম। এটা হচ্ছে আমার লাইট সোর্স, এটা হচ্ছে পি পয়েন্ট। আপনি কি এখান থেকে এল ভেক্টরটা নরমালি মানে নরমাল এল ভেক্টরটা বের করতে পারবেন? জি ম্যাম। কিভাবে?
আমার ভেক্টরটা এখান থেকে এই দিকে গিয়েছে, তাহলে আমি এল ভেক্টরটা এস কি মাইনাস বসাবো? পি। সো আমি এল কে লিখতে এস পারবো মাইনাস ইয়েস এস মাইনাস পি, কারণ আমরা এন্ড মাইনাস স্টার্ট এটা দিলাম, এন্ড তো এখানে। সো সোর্স সাইডের এখানকার কোঅর্ডিনেট মাইনাস এখানকার কোঅর্ডিনেট দিয়ে আমি এল ভেক্টর পাবো। এল ভেক্টর যদি বের করতে পারি, এল ভেক্টরের ইউনিট ভেক্টরটা বের করতে পারবো? জি ম্যাম, সো ম্যাগনিটিউড দিয়ে জাস্ট ডিভাইড করতে ম্যাগনিটিউড হবে। দিয়ে ডিভাইড করলে আমরা এল এর ইউনিট ভেক্টর পাবো। সো আমি এখান থেকে আমি এল ভেক্টরটা এখানে বসাই দিব, আর এনটা আমি বের করব, আমি পরে দেখাচ্ছি এনটা কিভাবে বের করা হয় এটা। সো এল ডট এন ইকুয়াল কি কস থিটা। আমাদের মেইন সূত্রটা তাহলে কি ছিল? এর আগে আমরা কি দেখেছিলাম? আইপি ডিফিউজ রিফ্লেকশনের আইপি ইন্টু কেডি ইন্টু ম্যাক্স অফ cos থিটা কমা 0, এটা হচ্ছে আমার সূত্র ছিল। সো আমার এখানে cos থিটা যদি ডিরেক্টলি আমাকে থিটাটা দেওয়া না থাকে, আমাকে মনে করেন এখানে দেওয়া আছে সোর্স অ্যান্ড এখানকার পি পয়েন্টটা, আমাকে থিটাটা দেওয়া নেই। সো আমি থিটাটা তাহলে আমাকে ক্যালকুলেট যদি আমি না করতে চাই, তাহলে কি আমি এটাকে এভাবে জাস্ট cos থিটাটা এটাকে আমি রিপ্লেস করে দিতে পারবো না? জাস্ট এল ডট এন দিয়ে cos থিটার জায়গায়, এই এতটুকুর জায়গায়, তাহলে আমার নতুন সূত্রটা কি হলো? আইপি ইন্টু কেডি ইন্টু ম্যাক্স অফ এল এর ইউনিট ভেক্টর ডট এন এর ইউনিট ভেক্টর কমা 0। আমি এটা কি তখন করব যখন আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া না থাকবে বা অ্যাঙ্গেলটা জানবো না তখন? হ্যাঁ হ্যাঁ, আমাদের নর্মালি আসলে অ্যাঙ্গেল দেওয়া কমই থাকে। আপনাকে নর্মালি এখানে আসলে দেওয়া থাকে হচ্ছে আপনার ধরেন আমি ডিফিউজের কথা যদি শুধুমাত্র চিন্তা করি, সোর্স পয়েন্ট এটা যে কোঅর্ডিনেট সেটা দেওয়া থাকবে, তারপর মনে করেন ইন্টেন্সিটি, যেটা ইন্টেন্সিটি বলতে এই যে আইপি কেডি এটা দেওয়া থাকছে, পি পয়েন্টের কোঅর্ডিনেট সোর্সের কোঅর্ডিনেট। সো সোর্সের ইন্টেন্সিটি দেওয়া থাকছে, সোর্সের কোঅর্ডিনেট, পি পয়েন্টের এখানকার কোঅর্ডিনেট দেওয়া আছে, আপনাকে এই জিনিসটা বের করতে হবে। তাহলে আপনি কি করবেন? জাস্ট এল ডট এন, এটা মানে এইটা গুণ করে তার সাথে এল ডট এন করবেন, ম্যাক্স অফ এল ডট এন কমা 0। নর্মালি থিটা দেওয়া থাকে না, আপনাকে এটাই আসলে করতে হয়। আর যদি থিটা দেওয়া থাকে, আপনার এই জিনিসটা থিটা দেওয়া থাকলেও আসলে তার চেয়ে আমার এল ডট এন করাই আসলে, ওটা দিয়ে বাকি ক্যালকুলেশন গুলো যেগুলো দেখবেন পরে, এল ডট এন করে আপনার সুবিধা। ঠিক আছে? সো আমরা এখানে সূত্রটা দেখেন, আমরা এখানে পাচ্ছি যে আমার লাস্ট সূত্র ডি ইকুয়াল আইপি ইন্টু কেডি ম্যাক্স অফ এল ডট এন কমা 0। এই যে cos থিটার জায়গায় আমি জাস্ট এল ডট এন, এখানে এল ডট এন কিন্তু অবশ্যই ইউনিট ভেক্টর দুটোই। সো এই পর্যন্ত যতটুকু বুঝালাম, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কেন রিভার্স হলো, কেন আমি রিভার্স ধরলাম, অথবা এখানকার ডিরাইভেশন যতটুকু আমি দেখালাম যে কিভাবে আমি আনলাম জিনিসটাকে? কি রিভার্স হলো, এই যে ডিরেকশনটা কেন রিভার্স করলেন? মানে আমরা তো সোর্সের ডিরেকশন হচ্ছে একরকম ছিল, এখানে ডিরেকশনটা কেন রিভার্স করছেন সেটা বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি বুঝছি যে ডিরেকশনটা যদি এই পাশ থেকে আমি এখানে এই পাশে দেই, তাহলে কিন্তু আমরা কোন অ্যাঙ্গেলটা পাই? আমরা এই যে এখানকার কিউ অ্যাঙ্গেল যেটা, সেটা কিন্তু পাবো। এই যে আমি যদি এই দিকে ডিরেকশনটা দিতাম, অ্যাকচুয়ালি যে পাশে আসছে সেটা যদি আমরা এই পাশে জাস্ট এক্সটেন্ড করি, আমরা নর্মাল, আমি যদি তখন এল ডট এন করি, তাহলে কিন্তু আমরা এই ফাইটা, এইটা এই মানে অ্যাঙ্গেলটা পাবো, আমি কিন্তু থিটাটা পাচ্ছি না। জি ম্যাম। আচ্ছা, ডিরেকশনটা ম্যাম চেঞ্জ করছি কিভাবে আমরা, মানে কোন ল অ্যাপ্লাই করে বা কিভাবে চেঞ্জ করছি? আমি যেহেতু এই ডিরেকশনটা এটা এই পাশে আসছিল, আমি যেটা বললাম এটা এটা যদি আমরা জাস্ট এল ডট এন করতাম, তাহলে কিন্তু আমরা থিটা পাইতাম না, আমরা ফাই পাইতাম। জি ম্যাম, সেটা ওটা বুঝছি। হ্যাঁ, ওটা জাস্ট ডিরেকশনটা আমি ধরে নিয়েছি, এটা এর পাশ থেকে এ পাশে গিয়েছে। ধরে নিয়েছি বলতে আমি তাহলে কি বলছি, আমার লাইট সোর্সটা পি থেকে
এস এর দিকে গিয়েছে, জাস্ট আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি। অরিজিনাল ডিরেকশন যেহেতু এটা ভেক্টর, অরিজিনাল ডিরেকশনকে আমরা যদি মানে চেঞ্জ করে দিই তাহলে একটা মাইনাস আনতে হয় না সামনে? আচ্ছা তখন আচ্ছা মাইনাস আনতে হয় বলতে তখন আমি এলটা কোন দিকে ক্যালকুলেট করতাম? পি মাইনাস এস তখন করতাম না যদি এপাশ থেকে এপাশে যাইতো? উম, হ্যাঁ মানে ওই পাশে করলে হ্যাঁ পি এরকম যদি মাইনাস করতাম এস। তাহলে কি করতাম? পি মাইনাস এস করতাম। এখন আমি কি করছি? জাস্ট এস মাইনাস পি করছি। উল্টাই তো হবে, আপনি যেটা বললেন নেগেটিভ করে দিব, ওটাই অ্যাকচুয়ালি করছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে তাই না? পারছি, মেক কারণ তখন সেন্স। এটা স্টার্ট ছিল এটা এন্ড ছিল, এখন জাস্ট উল্টা করে দিয়েছি। দেখেন এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা এখানকার আর কি আছে? আচ্ছা তো আজকের এখানকার মতো কি আরো আরেকটা পড়াবে? জিনিস, এখানকার এন বের করাটা দেখাই দিব। তো এন বের করাটা আমি জাস্ট এখানে দেখাই দেই। এখানে নর্মাল আমি কিভাবে ক্যালকুলেট করব? সো নর্মাল আমার কিভাবে ক্যালকুলেট করব এটা ডিপেন্ড করছে আমার লাইট যেটা সেটা কিসের উপরে পড়ছে। দেখেন এখানে এটা কিন্তু ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে আমার এই লাইটটা যদি মনে করেন কোন একটা প্লেনের উপরে পড়ে তখন কি হবে, স্ফিয়ারের মধ্যে পড়ে তখন কিরকম হবে, এবং বিভিন্ন বিভিন্ন টাইপ আছে। তো আমি প্রত্যেকটা টাইপ মোটামুটি একটু বুঝাই দিই। সো এনটা আমি কিভাবে ক্যালকুলেট করব? আমার প্লেনটা যদি এক্স ওয়াই প্লেন হয়, নর্মাল বলতে আমি কি বুঝাই? ওই প্লেনের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন, সেটা 90 ডিগ্রি ওটার সাথে। সো এক্স ওয়াই প্লেনের সাথে 90 ডিগ্রি কোন লাইনটা, মানে কোন অ্যাক্সিসটা? জেড। সো আপনার মনে করেন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এটা হচ্ছে আপনি মনে করতে পারেন ওয়াই, ওয়াই। এটা হচ্ছে আপনার জেড। সো এক্স ওয়াই প্লেন বলতে আসলে আমরা কি বুঝি? এই প্লেনটা, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কোন কোন অ্যাক্সিস? জেড, জেড এক্সিস। জেড এক্সিস। আচ্ছা তো আমাদের জেড এক্সিস এর দিকে হচ্ছে আমাদের নর্মাল ভেক্টরটা। এখন তাহলে আমাকে নর্মালটা কি নিতে হবে? একটা ইউনিট ভেক্টর নিতে হবে না? জি ম্যাম। আচ্ছা নর্মালটা নিতে হবে ইউনিট ভেক্টর। এখন জেড এর দিকে ইউনিট ভেক্টরটা কি আমি জানি? কে ইয়েস, আমাদের তিনটা ইউনিট ভেক্টর কিন্তু এরকম ছিল যে এক্স এর দিকে ইউনিট ভেক্টর হচ্ছে আই, ওয়াই এর দিকে ইউনিট ভেক্টর হচ্ছে জে, আর জেড এর দিকে ইউনিট ভেক্টর হচ্ছে কে। এর কিন্তু আমরা এইভাবে পড়েছিলাম। তাহলে যেহেতু আমার প্লেনটা এক্স ওয়াই, তাহলে আমি যদি এটার উপরে নর্মাল আঁকি তাহলে এখানকার নর্মালটা কি হবে? কে? আমাকে এটা বলে দেওয়া থাকবে যে কোন প্লেনের মধ্যে আমার এই যে এই কাজটা আমি মানে এটা আমি ক্যালকুলেট করব। আমার যদি এখন ওয়াই জেড প্লেনের মধ্যে হয় তাহলে নর্মাল কি হবে বলেন তো? আই। নর্মাল হবে আমার আই, কারণ ওয়াই জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার যেটা মানে এক্সিস সেটা হচ্ছে আপনার কি? এক্স। তো এটা হচ্ছে আমাদের যদি বলা থাকে এক্স ওয়াই ওয়াই জেড বা জেড এক্স প্লেন, তখন আমি নর্মালটা এভাবে ক্যালকুলেট করব। তো এটা জাস্ট প্লেনের ক্ষেত্রে যদি বলা থাকে তখন। এখন আসি স্ফিয়ারের ক্ষেত্রে, যে আপনার একটা লাইট সোর্স এখানে আছে, পি পয়েন্ট এটা, এখন এটার উপর আমি নর্মাল আঁকবো। এটা কিন্তু আমার কোনো প্লেন না, আমি সো ডিরেক্টলি আমি এখান থেকে এক্স ওয়াই জেড এর দিকে আমি বলতে পারবো না, কারণ কোন দিকে আমার এক্স ওয়াই জেড আছে সেটাও কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি না। সো যখন আমার স্ফিয়ার বলবে আমি জানি আমার মনে করেন পয়েন্ট হচ্ছে এটা, এটা থেকে আমার এই ডিরেকশনে নর্মাল আঁকতে হবে, এখান থেকে পি থেকে এন এর দিকে আমার নর্মাল মানে এই দিকে হচ্ছে আমার নর্মাল আঁকতে হবে উপরের দিকে। তাহলে আমি এখানকার নর্মালটা কিভাবে আঁকবো? আমি যেটা কাজ করব, যে স্ফিয়ার যদি দেওয়া থাকে আমার ওটার সেন্টারও দেওয়া থাকবে, স্ফিয়ারের সেন্টার দেওয়া থাকবে সি, সি থেকে পি এর দিকে আমি একটা ভেক্টর রাখবো। তো আমি কি বলছি, মনে করেন আমি ফার্স্টে এন ক্যালকুলেট করলাম, এন কিন্তু নর্মাল ভেক্টর এন,
তাহলে আমি সি থেকে পি এর দিকে যদি একটা ভেক্টর আঁকি, আমি এটাকে কিভাবে লিখতে পারবো? সি থেকে পি এর দিকে পি মাইনাস সি, এটা লিখতে পারবো না এই ভেক্টরটা? পারবো? তারপর আমি যেটা কাজ করব, এই নর্মালটাকে ইউনিট ভেক্টরে কনভার্ট করে দেব। সো আমার এখানে একটা সেন্টার দেওয়া আছে, এই পয়েন্টে হচ্ছে লাইটটা পড়ছে। আমি কি করলাম, পি মাইনাস সি করলাম, করলে আমার ডিরেকশনটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এখান থেকে। সো পি মাইনাস সি, আমি জানি যে আমার যদি এই পয়েন্টে থাকে সি থেকে পি পর্যন্ত, এখানে এই পাশে যদি আমি ভেক্টর রাখি, এটাই আমার নর্মালের দিকেই আসলে পড়ছে। তারপর কি করছি, নর্মালটাকে আমি ইউনিট ভেক্টরে কনভার্ট করে দিচ্ছি। সো এইভাবে জাস্ট কনভার্ট করি। আমি এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, মানে আমার যখন আমার স্ফিয়ারের ক্ষেত্রে প্রবলেম নর্মাল হচ্ছিল, রাখতে সিটা হবে, কোথা থেকে আসলো? স্ফিয়ারের ক্ষেত্রে যখন নর্মাল রাখতে হবে, মানে আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে, মনে করেন আপনার প্লেনের মধ্যে এই রিফ্লেকশনটা হচ্ছে না, আপনার হচ্ছে স্ফিয়ারের উপরে এই পয়েন্টটা হচ্ছে আমার পি। সো লাইট সোর্স থেকে লাইটটা এখানে আসলো এবং মনে করেন রিফ্লেক্ট এই পাশে হয়ে যাচ্ছে। এখন আমি নর্মালটা ক্যালকুলেট করব, সেম ভাবে কিন্তু আমি এই এক্স ওয়াই প্লেনে যেভাবে করেছিলাম এখানে এভাবে করতে পারবো না। এখন আমার কোন দিকে যাচ্ছে নর্মালটা? তো যখনই আপনার স্ফিয়ারের ক্ষেত্রে বলা হবে, আপনার স্ফিয়ারের সেন্টারটাও দেওয়া থাকবে, এই সেন্টার কত সেটাও কিন্তু দেওয়া থাকবে, এখানকার কোঅর্ডিনেট যেটা সেটাও দেওয়া থাকছে, পি এর কোঅর্ডিনেট এটাও গিভেন থাকবে। তখন যেটা কাজ করবেন, সি থেকে পি এর দিকে একটা ভেক্টর রাখবেন, এটাই কিন্তু আমার নর্মাল। ওই নর্মালের যেটা ডিরেকশন আর এই ভেক্টরটার ডিরেকশন কি সেমই না? জি ম্যাম। সেমই কিন্তু। তখন আমি কি করছি, সি থেকে পি এর দিকে ভেক্টর মানে কি, পি মাইনাস সি, এটা করলাম, করে এখন জাস্ট আমি ওটাকে নর্মালাইজ করে দিচ্ছি, অথবা আমি এটাকে ইউনিট ভেক্টরে কনভার্ট করে দিচ্ছি। তাহলে আমি এখানকার এই যে নর্মাল আমাকে মানে আমাদের ক্যালকুলেশনের জন্য যেটা নর্মাল সেটা আমি বের করতে পারবো। সো এই ক্ষেত্রে আপনার অবশ্যই সিটা যেটা সেটা দেওয়া থাকবে, অথবা আপনার এরকমও থাকতে পারে পি দেওয়া আছে, আপনাকে এখানে কতটুকু মনে করেন আর সেটা দেওয়া আছে, আপনাকে এখানে যোগ বিয়োগ করে এখানে বের করতে হবে, এরকমও থাকতে পারে। আপনাদের প্র্যাকটিস প্রবলেমে কিছু আছে, এটা একটু দেখবেন। আপনাদের আরেকটা রকমের হতে পারে, আমি আপনাদের প্র্যাকটিস প্রবলেমে যা আছে সবগুলো আমি আসলে দেখাই দিচ্ছি যেরকম যেরকম থাকতে পারে। আপনাদের আরেক রকম থাকতে পারে, সেটা হচ্ছে কোয়াড। কোয়াড বলতে আপনার এরকম মনে করেন কোনো রেক্টেঙ্গেল, আচ্ছা একটু ইয়া করি, মিউট করি, আর অল্প কিছুক্ষণ দেখালেই হয়ে যাবে, মোটামুটি শেষ। কোয়াড বলতে আসলে আপনার বোঝায় আপনার চারটা সাইড অথবা চারটা বাহু থাকবে, এটাকে আমরা কোয়াড বলি। তো আপনাকে মনে করেন বলা আছে যে এ বি সি ডি, মানে এখানে চারটা বাহুর মনে করেন এখানকার কোঅর্ডিনেট এটা আর এটা সবগুলো কোঅর্ডিনেট দেওয়া আছে, এবং বলা হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা লাইট ধরেন রিফ্লেক্ট করেছে, এখান থেকে এখানে পড়েছে, এটা হচ্ছে আপনার ধরেন পি পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পি পয়েন্ট। তাহলে আপনাকে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে এল আঁকতে হবে, মানে এলটা ক্যালকুলেট করতে হবে। আমি এখান থেকে এস মাইনাস পি করে আমি এলটা বের করলাম, আমাকে এখন আবার কি করতে হবে, এন যেটা সেটাও বের করতে হবে। সো কোয়াডের ক্ষেত্রে, অথবা আপনার ধরেন আপনি যে কোনো এখানকার কি ধরতে পারেন, যে কোনো মানে এরকম সাইড যদি দেওয়া থাকে, এরকম যদি দেওয়া থাকে আপনি কিভাবে এই জিনিসটা বের করবেন, এটা হচ্ছে প্রথমে আপনি ধরে নিবেন যে কোনো একটা পয়েন্ট, আমি এখানকার এটা মাইনাস করি আগে। সো প্রথমে আপনি যেটা করবেন, আপনার কি দেওয়া আছে, এখানকার কোঅর্ডিনেট দেওয়া আছে এটা, এটা আর এটা, 2D বা 3D যে কোনো কিছুই থাকতে পারে। সো কোঅর্ডিনেট দেওয়া আছে, প্রথমে আপনাকে যে কোনো একটা কমন পয়েন্ট ধরতে হবে, মনে করেন আমি এ পয়েন্টটাকে ধরলাম, এ পয়েন্টটাকে ধরে এই পাশে একটা ভেক্টর গিয়েছে, আপনি ধরলেন এটা হচ্ছে ইউ, আর এখান থেকে এই দিকে একটা ভেক্টর গিয়েছে, এটাকে ধরলেন হচ্ছে ভি। সো এটা ইউ, এটা ভি। আমি কি ইউভি ক্যালকুলেট করতে পারবো?
ইউ কিভাবে ক্যালকুলেট করব? বি মাইনাস এ, ই মাইনাস এ, এভাবে ইউ ক্যালকুলেট করব। অ্যান্ড ভি কিভাবে ক্যালকুলেট করব? বি মাইনাস ই মাইনাস এ, এটা। সো আমি ইউভি ক্যালকুলেট করলাম, করার পর আমি কি চাচ্ছি, এর উপরে একটা নর্মাল রাখতে চাচ্ছি। নর্মাল বলতে এটার উপরে পারপেন্ডিকুলার করে থাকবে, মানে এ পাশ এখান থেকে আমার দিকে মনে করেন স্ক্রিনের দিকে আসছে এরকম আমি একটা ভেক্টর চাচ্ছি। এটাকে আমরা কিভাবে বের করতে পারি কেউ বলতে পারবেন? আপনাদের প্রথমের দিকে কোনো একটা ক্লাসে বলা হয়েছিল। প্রশ্নটা কি ছিল ম্যাম? ক্রস প্রোডাক্ট। ইয়েস, আমার একটা ভেক্টর এদিকে গিয়েছে আর একটা ভেক্টর এদিকে গিয়েছে। আমার নর্মাল বলতে আমি কি বোঝাচ্ছি, এখান থেকে পারপেন্ডিকুলার, এই দুটো ভেক্টরের সাথে দুটোর সাথেই পারপেন্ডিকুলার এরকম একটা ভেক্টর। তাহলে ভেক্টরটা কোথায় আসছে, ডিরেকশনটা কোন দিকে, এখান থেকে আমার দিকে আসছে এরকম একটা ভেক্টর। তাহলে আমরা কি করতে পারি, দুটোর সাথেই পারপেন্ডিকুলার মানে কি, আমরা যদি ইউ আর ভি এই দুটোর ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট করলে মেইনলি আমরা এন পাবো, নর্মালটা পাবো। হ্যাঁ নর্মাল জাস্ট পেয়েছি, এখন কি করতে হবে, নর্মালের ইউনিট ভেক্টর যেটা সেটা হচ্ছে এরপরে বের করব। তার মানে এটা কি করব, ইউ ক্রস ভি করে যেটা পেয়েছি সেটা বাই, ম্যাম ভুল লিখছি। হুম হুম এখন ঠিক আছে ম্যাম, হ্যাঁ এখন ঠিক আছে যাকে। হুম, ইউ ক্রস বি, এটা হচ্ছে ভ্যালু যেটা সেটা, এটা হচ্ছে এটা নর্মাল। সো এরকম যখনই থাকবে, আপনার ধরেন কোয়াড বলে অথবা ধরেন ট্রায়াঙ্গেল বলে, তখন আমরা প্রথমে যে কাজটা করব, আমি এটার ক্ষেত্রে দেখাই দিই। আপনার 3টা পয়েন্ট দেওয়া আছে, এ বি সি, একটা কমন একটা পয়েন্ট ধরবেন, ধরেন আমি ধরলাম এ, এখান থেকে দুটো ভেক্টর আগে আঁকবো, একটা হচ্ছে এ দিকে গিয়েছে এ থেকে বি এর দিকে, আর একটা এ থেকে সি এর দিকে। এটাকে ধরলাম এটা হচ্ছে আমার ইউ ভেক্টর, এটাকে ধরলাম আমি ভি ভেক্টর। তাহলে আমি কি করব, এই আমার পারপেন্ডিকুলার বলতে আসলে কি বোঝাচ্ছি, দুটোর সাথে পারপেন্ডিকুলার হবে এরকম একটা ভেক্টর, সেটা তো আমার নর্মাল। তাহলে ইউ ক্রস ভি এটা করে তারপর ওখান থেকে আমি ইউনিট ভেক্টরটা বের করে নেব, তাহলে আমার এখান থেকে নর্মালটা বের হয়ে যাচ্ছে। সো কোয়াড অথবা এরকম টাইপের যে কোনো কিছু যদি থাকে তাহলে পারবো ইনশাআল্লাহ ম্যাম। যদি হেক্সাগোনাল থাকে একই জিনিসই তো ম্যাম। একই জিনিস হবে, যে কোনো আগে একটা পয়েন্ট নিব, ওই পয়েন্ট থেকে ওর দুই পাশে দুটো ভেক্টর বের করব, ভেক্টর বের করে ওই দুটোর সাথে জাস্ট ক্রস প্রোডাক্ট করে ওটার মানে ইউনিট ভেক্টর যেটা সেটা বের করবো, ওটাই হচ্ছে আমার নর্মাল। এখন ম্যাম পলিগনের ক্ষেত্রে কয়টা পয়েন্ট দেওয়া থাকবে বা কিভাবে কি এটা, মানে যদি একটা পলিগন দিয়ে ধরেন হেক্সাগন হুম বা হুম পেন্টাগন, সো এখানে কি 5টা পয়েন্টই দেওয়া থাকবে না কিছু হ্যাঁ কোনো হ্যাঁ 2টা দেওয়া সবগুলো থাকবে? পয়েন্ট দেওয়া থাকবে, সবগুলো পয়েন্টই দেওয়া থাকবে। এই যে ধরেন এই পয়েন্টগুলো ধরেন দেওয়া আছে, এখান থেকে যেগুলো পয়েন্ট সেগুলো, এখানে মনে করেন কোয়াড যদি বলে আপনার 4টা পয়েন্ট দেওয়া থাকবে, ট্রায়াঙ্গেল বলা থাকলে আপনার 3টা পয়েন্টই দেওয়া থাকবে। ম্যাম নর্মাল যদি বের করতে বলে তাহলে তো মেইনলি আমাদের 3টা পয়েন্ট হলেই হবে না? কোনটার ক্ষেত্রে? মানে নর্মাল এই যে পলিগনের প্রবলেমে নর্মাল বের করতে বলে, যেমন হ্যাঁ এ 3টা পয়েন্টের পয়েন্ট নর্মাল বের দিলে করতে। আমরা বের করতে পারবো, বাট আপনাকে যেহেতু কোয়াডের কথা মনে ধরেন আপনাকে এটার কথা বলেছে, তো আপনার 4টা পয়েন্টই দেওয়া থাকবে, যে হ্যাঁ কোয়াড করতে 4টা পয়েন্ট লাগে, এগুলো হচ্ছে 4টা পয়েন্ট কোশ্চেনে দেওয়া থাকবে, বাট আপনি হচ্ছে মানে আপনার কাজে লাগবে হচ্ছে 2টো পয়েন্ট, 3টা পয়েন্ট দিয়েই হয়ে যাবে, 3টা। যেহেতু আপনি দুটো ভেক্টর নিয়ে কাজ করছেন। এটা একটা লাস্ট টাইপ যেটা সেটা দেখাই দিই, এগুলো হচ্ছে আপনাদের জাস্ট মানে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, আমি জাস্ট এগুলো দেখাই দিচ্ছি। তো আপনার মনে করেন দেওয়া আছে যে এমন জায়গায় করেছে রিফ্লেকশন, সেটা হচ্ছে আপনার এক্স ওয়াই প্লেনে। তো আপনার মনে করেন সরি এক্স ওয়াই প্লেন না, ওয়াই ইকুয়াল টু 5 প্লেন এভাবে দেওয়া আছে। তো দেখেন এটা হচ্ছে আমার 0 0 0, এই পাশে এক্স, এই পাশে হচ্ছে জেড, এদিকে গিয়েছি। এখন y ইকুয়াল 5 বলতে কি বোঝায়, আমার উপরেরটা হচ্ছে y এক্সিস তাই না, উপরের দিকে যেটা গিয়েছে। এখন y ইকুয়াল টু 5 বলতে কি বোঝায়, এই যে y এর ভ্যালু মনে করেন এইখানে 5,
ওইখানে আমি একটা প্লেন চিন্তা করি। সো এই প্লেনটা কার সাথে প্যারালাল? আমার এই প্লেনটার সাথেই প্যারালাল না? এক্সিট প্লেনের সাথে। হ্যাঁ, এক্সজেড প্লেনের সাথে কিন্তু প্যারালাল, মানে এর উপরে আছে এই প্লেনটা। এখন এই y=5 এই প্লেনের উপরে যদি আমাকে একটা নরমাল আঁকতে বলে, তাহলে এটা কোন দিকে যাবে? y এর দিকে। y এর দিকে যাবে। তাহলে আমার এখানে নরমালটা কি হবে? যে যে বুঝছি। সো আমার এখানে এরকম যদি কোনো পার্টিকুলার প্লেনের কথা বলা হয়, ধরেন আপনাকে বলা হলো x=3 এরকম একটা প্লেনের কথা যদি বলা হয়, তাহলে আপনার তখন কি হবে? n হবে আপনার i, ওই দিকেই তো আমি যাচ্ছি। জি ম্যাম। এটাই। সো আপনার এখানে বিভিন্ন টাইপের আমার n, মানে যদি কোশ্চেনটা থাকে, যদি এরকম থাকে যেটা যেরকম, সেভাবে আমরা nটা বের করতে পারবো। ঠিক আছে, আমি রেকর্ডিং অফ করে দেই।